Our today's topic is friction. ফ্রিকশন জিনিসটা কেন হয় সেটা তো যাবো সেটার আগে ফ্রিকশন জিনিসটা আগে এটাই বলেই দিই কেন আসে। ফ্রিকশন জিনিসটা কেন আসে বলতো? ডিউ টু অ্যাট্রাকশন অফ ফোর্স। কিচ্ছু না, শুধু দুটো বডি বা সেম বডির মধ্যে তোমরা নিশ্চয়ই আর কদিন পরে আমি পড়াবো সারফেস টেনশন। সেখানে একটা কনসেপ্ট দেখবে সারফেস টেনশনে কোহেসিভ ফোর্স অ্যাডহেসিভ ফোর্স, এই ধরনের একটা কনসেপ্ট পড়বে। মানে সেম পার্টিকেলের মধ্যে এক ধরনের হয়, ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে ফোর্সটা এক ধরনের হয়, সেগুলো সেখানে কোহেসিভ ফোর্স অ্যাডহেসিভ ফোর্স পড়বে। তো ফ্রিকশনে যেটা হয়, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ফ্রিকশন, সেটা হচ্ছে মলিকিউলার অ্যাট্রাকশন between the two surfaces. Molecular attraction between the two surfaces which are in contact. যেই দুটো সারফেস একে অপরের সাথে কন্ট্যাক্টে আছে, সেই দুটো সারফেসের মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশনের জন্য ফ্রিকশনটা আসে। মানে ধরো নিচের একটা লেয়ার আছে, দিস ইজ ওয়ান লেয়ার, আর ওপরে আরেকটা লেয়ার আছে। এটা একটু পরিষ্কার করে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে 1 নম্বর লেয়ার, এর ওপর দিয়ে আরেকটা এরকম আরেকটা বস্তু এরকম করে আছে। এই তলার একটা লেয়ার, আর এই বস্তুটা হচ্ছে সেকেন্ড, একটা আলাদা একটা বডি, আর নিচের একটা ধরো একটা রাস্তা। ঠিক আছে, এটা একটা ধরো বডি আছে, যে কোনো একটা মেটেরিয়াল। এই রাস্তার উপরে এই যে মেটেরিয়ালটা রেখেছো, তাদের মধ্যে যে কন্ট্যাক্ট, রাস্তাটার যদি বা রাস্তা বা যাই বলো, এটা ধরো আর্থ সারফেস, দিস ইজ দ্য সারফেস ওয়ান, এই যেটা নাকি আর্থ, আর এটা হচ্ছে বডিটা যেটা নাকি আর্থের সারফেসের উপর রেখেছে। এই দুজনের যে কন্ট্যাক্ট এরিয়ায়, সেইখানে কি আছে, এই জায়গাটা যদি জুম করো তাহলে কি দেখতে পারবে? ওপরের মেটেরিয়ালটা আর তলায় আর্থ। এই দুজনের যে কন্ট্যাক্ট এরিয়া, যে দুটো যে মেটেরিয়াল, এটা 2 নম্বর মেটেরিয়াল, এটা 1 নম্বর আর্থের সারফেস, এই দুজনের যে মলিকুলগুলো খুব কাছাকাছি আছে না, তো তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের জন্যই ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব হয়, ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করে। ঠিক আছে, কিরকম? খুব ইন্টারেস্টিং, এটা খুব ইজিলি বুঝতে পারবে। ধরো এই একটা লেয়ার আর তলার একটা লেয়ার, এবার উপরের যে বডিটা ছিল আর তলায় যে বডিটা আছে আর্থের সারফেসই ধরো, তো 2 নম্বরের মলিকিউলগুলোকে আমি এইভাবে লিখছি, বড় বড় করে লিখছি মলিকিউলগুলো, বুঝতে পারছো? এরকম করে তো আছে বডিটা এরকম করে, আর তলায় ও কার সাথে কন্ট্যাক্টে আছে, এই আর্থের সাথে। তলার সারফেসটা ডট দিয়ে দেখাচ্ছে। একটু বড় করেই আঁকি, এটা তোমরা বুঝতে পারবে। তলার সারফেসেরটা কি, যেটা রাস্তার উপরে বা মাটির উপরে আছে, গ্রাউন্ডের উপরে আছে। এই যে দেখো, যেই কন্ট্যাক্টটা, যেই জায়গাটায় দুটো সারফেস কন্ট্যাক্টে আছে, এই জায়গাটা, সেইখানে কি ওপরের বডিটা আর নিচের যে যেই রাস্তার উপরে আছে বা যেই মাটির উপরে আছে, এই মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে না, এর সাথে এর, মানে কোন কোন মলিকিউল, এই যে ওপরের বডিটা আর নিচে নিজের মলিকিউল, ওপরের বডিটা নিচের মলিকিউল, এদের মধ্যে কি হয়, একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে। এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য কি, তুমি যদি এই মেটেরিয়ালটাকে এইখানে পুশ করো, তার মানে কি, এটা যখন এদিকে যাবে,
ওকে এদিকে চলে যেতে হবে, ওপরের বডিটাকে, ওপরের লেয়ারটাকে, ওকে এই কন্ট্যাক্ট বরাবর এদিকে যেতে হবে। তো এই দিকে যে মুভমেন্ট করবে ওকে বাধা দেবে কে, হুইচ ফোর্স উইল অপোজ দিস ফোর্স? এই যে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য টু লেয়ার্স অফ দ্য সারফেসেস, এইদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স এটাই ওকে বাধা দেবে, ওকে এই দিকে যেতে বা যে কোনো দিকে যেতে বাধা দেবে। এই জন্যই ফ্রিকশনাল ফোর্স, এটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড? আরেকটা জিনিস এবার দেখবে, খুব একদম এটা তো বোঝা গেল। সেকেন্ডলি তোমরা একটু পরেই দেখবে যে ফ্রিকশনাল ফোর্সের সাথে অনেক কিছু ডিপেন্ডেন্স আছে, অনেক কিছুর ওপর ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে। এক নম্বর দেখতে পাবে ওয়েটের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তারপরে ওয়েট ইজ ওয়ান অফ দ্য মেন থিং, কারণ ওর ওপর ডিপেন্ড করবে। কেন বলো তো ওয়েটের ওপর ডিপেন্ড করবে? যদি একটা ধরো একটা সারফেসে, এটা ধরো 1 নম্বর প্লেন, এখানে ধরো 1 কেজি মাসের কোনো জিনিস রেখেছো, আর পাশেই 2 কেজি মাসের বা 5 কেজি মাসের কোনো জিনিস রেখেছো। তো এই 1 কেজি মাসের জিনিসটাকে এদিকে মুভ করতে যা ফোর্স দিতে হবে, 5 কেজি মাসের বডিটাকে এদিকে মুভ করাতে বেশি ফোর্স দিতে হবে। কারণটা কি না, 5 কেজি বডির ক্ষেত্রে ওর ফ্রিকশনাল ফোর্স বিটুইন এই সারফেসের সাথে, এই 1 নম্বর লেয়ার যার উপরে আছে তার সাথে, এই পোকাগুলো আসতে শুরু করেছে। কালী পুজো এসছে, আসছে, লাইটের মনে হচ্ছে সবার, পুজোর সময় এগুলো হচ্ছে সিম্বল অফ পূজা। পুজো আসলেই এদের মানে উপদ্রব বেড়ে যায়। হ্যাঁ, কেউ কিছু বলছিলে বলো। আচ্ছা, তো এখানে দেখো 1 কেজি যে বডিটা, তার থেকে এই 5 কেজি বডিটাকে এখানে যেতে বেশি কষ্ট করতে হয়। কারণটা কি না, সিম্পল, সবাই জানো। এর ক্ষেত্রে বা না জানলেও বলে দিচ্ছি, ফ্রিকশনাল ফোর্সটা এই লেয়ারের সাথে বেশি হয়। কেন বেশি হয়? প্রত্যেকটা ফিজিক্সে কেন, ওয়াই, এই জিনিসটা থাকা দরকার। কেন বেশি হয় না, দেখো এবার এই লজিক, এর কারণটা লুকিয়ে আছে এই আন্ডারস্ট্যান্ডিং এর ওপর, অরিজিন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স। এখানে আমি হেডিংটা করছি অরিজিন অফ ফ্রিকশন। কেন কোনো বডির মাস বেড়ে গেলে, ওয়েট বেড়ে গেলে ওর ফ্রিকশনাল ফোর্সটা বেড়ে যায়? কারণটা দেখো, যখনই মাস বেড়ে যাচ্ছে, এটা ধরো 1 কেজি বডিটা, 1 কেজি বডির মলিকুলার স্ট্রাকচার এরকম, এবার 5 কেজি বডিটার কি হবে, ওর মলিকিউল বেশি থাকবে। এস অর নো? তার ফলে কি হচ্ছে, এর এইখানে ওয়েট যত বেশি, নিচের দিকে ওর যা ফোর্স হবে, এর ক্ষেত্রে নিচের দিকে ফোর্সটা আরো বেশি হবে। এই ক্ষেত্রে ধরো 1 কেজি মানে 1 ইন্টু জি, এটাকে আমি 2 কেজি করে দিলাম, ফর এক্সাম্পল 2 কেজি, তাহলে 2 ইন্টু জি এদিকে ফোর্স, আর এর ক্ষেত্রে 5 কেজি, তাহলে 5 ইন্টু জি, এটা ওয়েট কাজ করছে। তো এখানে ফোর্সটা দেখো বেশি, ফলে কি প্রেশারটা এখানে বেশি, নিচের দিকে ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি, মানে ফোর্স যখন বেশি, ওয়েটটা যখন বেশি, তার ফলে কি হচ্ছে, আরো বেশি প্রেশার আছে, ফলে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা আরো বেশি হচ্ছে, তার ফলে ফ্রিকশনটা বেশি হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আর এর ক্ষেত্রে অতটা ফোর্স নেই, 2Gটা এর থেকে কম ফোর্স, তার ফলে মলিকুলার অ্যাট্রাকশনটা অতটা টাইট হবে না, মলিকুলার অ্যাডজাস্টমেন্টটা অতটা টাইট না, এখানে যত বন্ডিংটা যতটা টাইট, এখানে ততটা টাইট না, তার ফলে এটা এর থেকে কম ফোর্সে, এর থেকে এই ক্ষেত্রে এর থেকে কম ফ্রিকশনাল ফোর্স হবে। এইবার আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা বোঝা গেছে? আচ্ছা, এবার তোমাদের বইয়ে যেটা থাকে, হ্যাঁ, এবার তোমাদের বইয়ে যেটা থাকে সেটা হচ্ছে দেখবে অরিজিন অফ ফ্রিকশনাল ফোর্স, সেখানে এটা দিয়েছে তারা ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক, বাট এটা হচ্ছে একদম অ্যাকিউরেট এক্সপ্লেনেশন। দ্য ফোর্স অফ দ্য ফ্রিকশন ইজ ডিউ টু দ্য অ্যাটমিক অর মলিকুলার ফোর্সেস, আমি নোটসটা দিয়ে দেবো, অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য টু সারফেসেস, যেটা বলেছি সেটা, অ্যাট দ্য পয়েন্টস অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট, যেখানে যেখানে কন্ট্যাক্টটা আছে, যেখানে কন্ট্যাক্ট আছে সেখানেই অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা, ইট ইজ তারপর দেখছি shows the two surface, ওটা বইয়ে দেখবে দুটো ধরনের সারফেস দিয়েছে, আমি একটু পরে দেখাবো এখানে। as seen through the powerful microscopic view দিয়ে যদি এই কন্ট্যাক্টটা দেখো, যদি মাইক্রোস্কোপ দিয়ে দুটো সারফেসের কন্ট্যাক্টটা দেখো জুম করে, তাহলে দেখতে পারবে কোনো সারফেসই না আইডিয়ালি, আমরা যেটাকে স্মুথ বলে মনে করি, ধরো এই বোর্ডটাকে দেখতে খুব স্মুথ মনে হচ্ছে, তাই না? হোয়াইট বোর্ড ইজ ওয়ান অফ দ্য স্মুথ, এই দেওয়ালটার থেকে এটা অনেকটা স্মুথ, কিন্তু এটাই যদি মাইক্রোস্কোপে দেখো, দেওয়ালের
আনএভিননেসটা তোমাদের বাড়িতে যে দেওয়াল আছে সেটা যেমন এবড়ো খেবড়ো থাকে, বা প্লাস্টার অফ প্যারিস হলে একটু স্মুথ হয়, তাই তো? এবার এবড়ো খেবড়ো দেওয়াল, ধরো প্লাস্টার অফ প্যারিস নেই, ওর আনইভিননেসটা তুমি ফিজিক্যালি দেখতে পাচ্ছ, চোখ দিয়ে দেখতে পাচ্ছ, হাত দিয়ে রাবিং করলে বুঝতে পারবে, ইউ ক্যান ফিল যে দেওয়ালটা স্মুথ না। কিন্তু তুমি এই যে হোয়াইট বোর্ড হাত দিয়ে দিলে বুঝতে পারবে না, ইটস লুক লাইক ভেরি স্মুথ, তাই না? তারপরে দেখেও বুঝতে পারবে না। কিন্তু এইটা যদি মাইক্রোস্কোপে দেখো, মাইক্রোস্কোপে কি তোমাদের অ্যাকিউরেসি, যে তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম 11-এর, যে অ্যাকিউরেসি না এরর, এগুলো যে ক্যালকুলেশন, সেগুলো যত মাইক্রোস্কোপে দেখবে তত কি হাই রেজলিউশনের ক্যামেরায় বেশি বোঝা যায়। সেখানে দেখতে পারবে এই বোর্ডের প্লেনটাও কিন্তু স্মুথ না, এর মধ্যে অনেক কিছু আনইভিননেস আছে, উঁচু নিচু আছে, যেগুলো আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। তো মাইক্রোস্কোপ দিয়ে এটা যতটাই স্মুথ দেখে মনে হোক না কেন, যদি এটাকে জুম ইন করো দেখতে পারবে এই দুটো লেয়ারের কন্ট্যাক্ট কিন্তু স্মুথ হয় না। তার কারণটাও বইয়ে দেওয়া নেই, আমি বলছি একটু শুনে রাখো, পারলে লিখে রেখো, বা আজকের ক্লাসটাতে রেকর্ড হবেই, আমি প্রাইভেটে সবাইকে শেয়ার করবো, সেই লেকচারটাও পারলে পুজোর ছুটিতে দেখো, যদি আমি আপলোড করতে পারি। দেখো, মলিকিউলার স্ট্রাকচারটা ডিপেন্ড করে কার ওপর বলো তো? এই মলিকিউলার স্ট্রাকচারটা ভ্যারি করে মেটেরিয়াল টু মেটেরিয়াল। ধরো এখানে হোয়াইট বোর্ডটা যেটা দেখতে পাচ্ছ, সেই হোয়াইট বোর্ডের একটা মলিকিউলার স্ট্রাকচার আছে, মানে ওরা একটা ক্রিস্টাল স্ট্রাকচার মেনে অ্যারেঞ্জ করা আছে, বুঝতে পারছো? এটা ধরো হোয়াইট বোর্ড। সবাই মন দিয়ে শোনো, এটা কিন্তু বইয়ে পাবে না। হোয়াইট বোর্ডের মলিকিউলগুলো কি, তুমি যতদূর মলিকিউলগুলো আছে, খুব মন দিয়ে এটা শুনবে সবাই। সবাই দেখতে পাচ্ছ তো? দেখো, মলিকুলার স্ট্রাকচার, যে কোনো মেটেরিয়ালের একটা মলিকুলার স্ট্রাকচার হয়। তো এই হোয়াইট বোর্ডের যেটা আমি দেখছি, ধরো দেখতে পাচ্ছ তোমরা, এটারও একটা মলিকুলার স্ট্রাকচার আছে। এর মধ্যে এর মলিকিউলগুলো একটা নির্দিষ্ট ক্রিস্টাল স্ট্রাকচারে অ্যারেঞ্জ করা আছে। আর ধরো এই ডাস্টারটা, লেট লুক দিস ডাস্টার, এই ডাস্টারটারও কি আছে, একটা মলিকুলার স্ট্রাকচার আছে। এবার এই ডাস্টারের এই যে রাফ সারফেস, এইটার যে মলিকুলার স্ট্রাকচার আর এই হোয়াইট বোর্ডের মলিকুলার স্ট্রাকচার আলাদা, তাই তো? ইয়েস অর নো? কারণ মেটেরিয়াল টু মেটেরিয়াল মলিকুলার স্ট্রাকচার আলাদা হয়, তাই জন্যই তো এটাকে হোয়াইট বোর্ড, এটাকে ইরেজার বলছি, বা তোমার মোছার জিনিস বলছি, ইরেজার বলছি, তাই তো? ইয়েস অর নো? প্রত্যেকটা জিনিসেরই মলিকুলার স্ট্রাকচার আলাদা হয়, এই পেনটারও মলিকুলার স্ট্রাকচার আলাদা। এইটা ধরো হোয়াইট বোর্ডের স্ট্রাকচার, এটাকে বাইরের থেকে দেখে খুব স্মুথ মনে হচ্ছে, কিন্তু যখন মাইক্রোস্কোপে জুম করলে দেখতে পারলে কি, দেখো সারফেসটা একটু উঁচু নিচু আছে। এটা তো মাইক্রোমিটারে হবে, উঁচু নিচুটা বুঝতে পারছো? দেখো এইখানে বুঝতে পারছো, তাই তো? বোঝা যাচ্ছে? অল অফ ইউ টু রিপ্লাই দেবে। দেখো, এটা হচ্ছে সারফেসটা, হোয়াইট বোর্ডের সারফেসটা। আর এইটা ধরো ডাস্টারটা, দিস ইজ দ্য ডাস্টার। ডাস্টারের এই সারফেসটা কি, এটা উঁচু নিচু থাকে, কারণ এই জন্যই তো, তাই জন্যই তো রাব করা যায় না, মোছা যায়। কোনো জিনিস স্মুথ দিয়ে তো মুছতে পারবো না, যদি একদম আইডিয়াল এটার মতোই স্মুথ হতো তাহলে মুছতে পারতাম না। এই জিনিসটা ফিজিক্যালি বোঝা যাচ্ছে এটা রাফ আছে, তো এর ক্রিস্টাল স্ট্রাকচার তো অবভিয়াসলি একটু বেশি রাফ হবে। তো এইটার ক্রিস্টাল স্ট্রাকচার, এই ডাস্টারটার, আমি এখানে দেখাচ্ছি। এইটা কি বলতো, হোয়াইট বোর্ডের, এইটা হচ্ছে সারফেসটা,
দিস ইজ এই যে লাইনটা এবড়ো খেবড়ো এটা কোথা দিয়ে, এটা তো মেটেরিয়ালটা তো অনেক দূর আছে, ভেতরে একটু থিকনেস আছে তো ভেতরেরটা। দিস ইজ দ্য সারফেস, এটা হচ্ছে হোয়াইট বোর্ডের সারফেস। লিখে দিয়েছি হোয়াইট বোর্ড, আর এটা হচ্ছে ধরো ডাস্টারটা, এটা বেশি লিখলাম না, দিস ইজ ধরো ডাস্টার বা ইরেজার যাই বলো। এর সারফেসটা কিরকম হবে দেখো তো, ডাস্টার বা ইরেজার। দেখো অবভিয়াসলি এটার আনইভেননেসটা, এই যে রাফ আছে, এটা দেখেই বুঝতে পারছো, হাত দিয়েও ফিল করতে পারছি আমি, তাই তো? তো এইটা যদি এটা কিসের তুলেছি ছবিটা, মাইক্রোস্কোপে। তো এইটাও যদি একই রেজলিউশনের ক্যামেরা বা একই মাইক্রোস্কোপে এইখানে যে পিকচারটা তুলেছি এইখানে স্টাডি করি তুলি, তাহলে দেখতে পারবো কি এর রাফনেসটা কিরকম হবে। বুঝতে পারছো? তাহলে এই যে ডাস্টারটার সারফেস কোনটা, দিস ইজ দ্য সারফেস। বোঝা যাচ্ছে? তাহলে বুঝতেই পারছো এই ডাস্টারটার সারফেস আর এই হোয়াইট বোর্ডটার সারফেসটা আকাশ পাতাল তফাৎ, মানে অনেকটা ডিফারেন্স, এটা অনেকটা এবড়ো খেবড়ো, তাই তো? ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড সবাই? একটু রিপ্লাই দেবে, প্রীতম, দেবলীনা, অভিষেক। তার মানে এটা মাইক্রোস্কোপে দিলে পুরো জুম করে বোঝা যাচ্ছে এটা কতটা এবড়ো খেবড়ো, এটা কতটা আনইভেন, আর এটাতে কতটা স্মুথ। তাও স্মুথ থাকলেও এর মধ্যে আনইভেননেস আছে। এইবার এই ডাস্টারটা কি যখন আমি বোর্ডের সাথে এইভাবে ইরেজ করছি, কোনো জিনিস ধরে লিখে এইভাবে চালাচ্ছি, তখন কি হচ্ছে, আমি কি করছি দেখো ফিজিক্যালি, এইটা ডাস্টারটার সারফেস আর এইটা বোর্ডটার সারফেস। তার মানে এইভাবে লাগাচ্ছি, মানে এইভাবে রাফ করছি, মানে এই সারফেসটা এই সারফেসের সাথে লাগছে। তার মানে কি হবে না, এই জিনিসটাই পিকচারটা জাস্ট উল্টে যাবে, এটা তো সারফেস আর এটা সারফেস, দুটো সারফেস যখন কন্ট্যাক্টে আছে, মানে পিকচারটা হবে কন্ট্যাক্টের আগে। দেখো আমি কিছুটা এঁকে দেখাচ্ছি, আরো অনেকটা ফাঁক থেকে যাবে যেহেতু ডাস্টারটা বেশি রাফ। আমি তো অল্প একটু জায়গা দিয়ে রেখেছি, তো দেখো ডাস্টারটা কি, এবার এইখানেও অনেক পার্টিকেল থাকবে, এবার এরকম করে চলবে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা দেখো, এই যে ডাস্টারটাতেই যখন রাফ করছি, ওর যে গ্যাপস গুলো ওর খাজে খাজে ঢুকে যাচ্ছে। মানে এটা ধরো এটা ধরো তোমার আমার হাতটা হচ্ছে ধরো, এটা দেখানোটা মুশকিল, কি করে বুঝাই, এখানে দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো সবাই। ওর যে খাঁজগুলো আছে এই এই বোর্ডটার, সেইখানে ডাস্টারের আনইজিনেস গুলো ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো মানে এরকম ব্যাপারটা। এটা ধরো হোয়াইট বোর্ডটা, হোয়াইট বোর্ডের এখানে, এবার কিছুটা বুঝতে পারবে, ধরো এই হাতটা হচ্ছে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের সারফেসটা হচ্ছে, যেহেতু হোয়াইট বোর্ডটা স্মুথ, তাই জন্য দেখো এইটুকু আনইভেন, এইটুকু আনইভেন। বুঝতে পারছো? আর এইটা ধরো আমার এই ডান হাতটা, এটা এগুলো হচ্ছে সারফেস, দিস ইজ দ্য সারফেস। এটা হচ্ছে হোয়াইট বোর্ডের সারফেস, আর এটা হচ্ছে ডাস্টারের সারফেস। আমি দেখছি এখানে কিছু লেখা যায় কিনা। দিস ইজ হোয়াইট বোর্ড, আমি ডাব্লু লিখে দিয়েছি মানে হাতে দেখো হোয়াইট বোর্ড, ওকে। আর এখানে কিছু লিখছি না, তার মানে এটা ডাস্টার, ডান হাতটা ডাস্টার। তো হোয়াইট বোর্ডের সারফেসটা স্মুথ, অনেকটা, অনেকটাই স্মুথ। তা মাইক্রোস্কোপে এরকম আনইভিনেস দেখা যাচ্ছে। আর এইটা কি, আমার এই ডান হাতটা, এইটা হচ্ছে তোমার ডাস্টার। এবার ডাস্টারের দেখো গ্যাপগুলো অনেকটা, দেখতে পাচ্ছ তো? তার মানে কি এটা অনেক বেশি আনইভেন, এই ডান হাতটা আমার অনেক বেশি, এটা হচ্ছে ডাস্টার এবং এটা হচ্ছে খুব বেশি আনইভেন। তো এইটাই যখন এই হোয়াইট বোর্ডের কানেকশানে আসবে, তো দেখো কি হবে, আলটিমেটলি এরকম এরকম ঢুকে যাবে, কিছু কিছু জায়গায় খাঁজে খাঁজ ঢুকবে, কিছু কিছু জায়গায় ঢুকবে না। তাই তো? এখন আমার এইটা এরকম বলে, এটা হয়তো যদি আমি এরকম করে নিই, তাহলে যাই হোক কিছুটা হয়তো বুঝতে পারবে।
এরকম এরকম ঢুকবে। তো দেখতে পাচ্ছ এই যে খাঁজে খাঁজ ঢুকছে, তাও অনেকটা ফাঁকা থেকে যাচ্ছে আমার ডান হাতের দিকে। তাহলে এই যে কন্ট্যাক্ট এরিয়া যেই জায়গাগুলো খুব গ্যাপস গুলো ফিল আপ হচ্ছে, ওইখানে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে, তাই না? কারণটা কি, আরেকটা এর ওখানে কনসেপ্ট আছে, মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স ডিপেন্ড করে দুটো মলিকুলের ডিস্টেন্সের ওপর। একটু সবাই লিখে রাখো পারলে, মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স ডিপেন্ড করে ডিস্টেন্স বিটুইন দ্য টু মলিকুলস। Molecular attraction force is inversely proportional to distance between the molecules. Distance of the molecules. মানে ধরো মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যদি দুটো মেটেরিয়ালের মধ্যে এফ হয়, আর দুটো মলিকুলের মধ্যে যদি ডিস্টেন্স ডিস্টেন্স আর হয়, দুটো মলিকুল ধরো এটা দুটো ডিফারেন্ট মলিকুল, এটা হচ্ছে মলিকুল 1, এটা মলিকুল 2, তাদের মধ্যে ডিস্টেন্স ধরো আর, তাহলে এফ এই মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এফ এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। সবাই কি দেখতে পাচ্ছ? সাগ্নি কিন্দ্রনী ঘেনা। তো যত দুটো মলিকুলের মধ্যে ডিস্টেন্স কমবে তত অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো এই যে খাঁজে খাঁজ এখানে যে একদম গ্যাপসগুলো ফিল আপ হয়েছিল হোয়াইট বোর্ডের সাথে রাস্টারের, এই যেইখানে নাকি একদম এই যে এই পয়েন্ট দুটোয়, এখানে যেমন দেখতে পাচ্ছি এই পয়েন্ট দুটোয় কি হবে, মলিকুলার ডিস্টেন্সটা প্রায় জিরোই হয়ে গেছে, একদম লেগে আছে, তো ওখানে হাই অ্যাট্রাকশন ফোর্স হবে। আর ইকুয়াল টু জিরো করলে কত হবে দেখো, আর ইকুয়াল টু জিরো করলে এখানে এটা আরো ম্যাথামেটিক্যাল করলে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো আর যদি জিরো হয় এটা ইনফাইনাইট হবে, মানে বুঝতেই পারছো খুব হাই অ্যাট্রাকশন ফোর্স হবে। তো এই জিনিসগুলো কোথায় হবে না দেখো, এই টাইপের কন্ট্যাক্ট, এই একটা কন্ট্যাক্ট এইখানে দেখো খাঁজে খাঁজ ঢুকে গেছে 1 নম্বর, এই একটা কন্ট্যাক্ট 2 নম্বর, আবার এইখানে হয়তো আরেকটা হবে 3 নম্বর। এই জায়গায় কি হচ্ছে, মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুব বেড়ে যাচ্ছে, বিকজ তাদের মধ্যে ডিস্টেন্সটা দুটো ডিফারেন্ট লেয়ারের মলিকুলের মধ্যে ডিস্টেন্সটা জিরো হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেটলি জিরো, মানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো তার ফলে কি হবে, ওইখানে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা খুব বেড়ে যাচ্ছে। তার ফলে এইটাই হচ্ছে, এই অ্যাট্রাকশনটার জন্যই ওদের মধ্যে দুটো প্লেনের মধ্যে রিলেটিভ মোশন হয় না, কারণ ওই অ্যাট্রাকশন ফোর্সে ওদের এগিয়ে যেতে বা মোশনে যেতে বাধা দেয়। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইবার এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে, যদি ওর ওয়েটটা বেড়ে যায়, ওয়েটটা বেড়ে গেলে কি হবে, আরো খাঁজে খাঁজ অ্যাটাচমেন্ট হবে। যদি তুমি বডিটার ওয়েট বেড়ে যায়, যেমন নাকি এখানে 5 কেজি এক্সাম্পল ছিল, আরো খাঁজে চাপে পড়ে তখন প্রেসারে হয় কি, ক্রিস্টাল স্ট্রাকচারটা ডিফর্ম হয়ে যায়। বুঝতে পারছো, ক্রিস্টাল স্ট্রাকচারটা ভেঙে কি জোর করে অ্যাটাচমেন্ট হয়ে যায়। ধরো এরকম ছিল, খুব মন দিয়ে দেখো, 2 কেজি 2 কেজির একটা মাছ রেখেছিলে, 2 কেজির মাছ রেখেছিলে, তাহলে এরকম ছিল। এবার বাড়িয়ে দিলে ওপরে, ধরো ওপরে এটা এটা হচ্ছে তোমার যে 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 কোনো জিনিসই করো, ধরো ওয়েটটা বেড়ে গেল, তখন কি হবে, ক্রিস্টাল গ্যাপগুলো বেড়ে যায়, তখন এইভাবে অ্যাটাচমেন্টটা আরো বেশি হয়। বুঝতে পারছো সবাই? তার ফলে কি বন্ডিংটা আরো বাড়ে, ওয়েট বাড়লে কি হবে, প্রেশারটা বেড়ে যাবে, ফলে অ্যাটাচমেন্টটা আরো বেশি হবে, তার মানে মলিকুলার অ্যাট্রাকশনটা আরো বেড়ে যাবে। তো ওয়েট বাড়লে অ্যাটাচমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট বা অ্যাটাচমেন্টটা আরো বেড়ে যায়, আরো বন্ডিংটা পেনিট্রেশন হয়, তার ফলে কি আরো ফ্রিকশনাল ফোর্সটা বেড়ে যায়। সেটা হচ্ছে মেন কারণ, সেটা বইটাতে হয়তো দেওয়া নেই। বইয়ে তোমরা একটা এরকম ছবি এক্সাক্ট পাবে না, আমি যেটা দেবো সেখানে একটু দেখবে এরকম একটা ছবি আছে। এটা কোথায় দেখাই, এখানটাই দেখাচ্ছি, দেখবে এরকম একটা ছবি আছে, দুটো লেয়ার দিয়েছে, দুটো লেয়ারের মাঝে এরকম, এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া, এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া, এইখানেই অ্যাট্রাকশন ফোর্সটা হয়। ঠিক আছে, এবার যত ওয়েট বাড়ে তত এইগুলো ভেঙে যায়, মানে কি হয়, কন্ট্যাক্ট এরিয়া নতুন করে যত ওয়েট বাড়বে
তত অ্যাটাচমেন্টটা বাড়বে। যত এটা ধরো 2 কেজি বডিটা রেখেছো, এখানে ধরো তুমি 10 কেজি কোনো বডি রাখলে একই সারফেসের ওপর 10 কেজি কোনো মাছ রাখলে, তাহলে কি হবে, তখন অ্যাটাচমেন্টটা আরো বেশি হবে, কারণ সারফেসটা নতুন ভাবে অ্যালাইনমেন্ট হয়, তখন বেশি বেশি অ্যাটাচমেন্ট হয়, বুঝতে পারছো? তো ডিফারেন্ট ওয়েট বেড়ে গেলে এই সারফেস গুলো নতুন ভাবে তৈরি হয়, নতুন করে অ্যালাইনমেন্ট হয় সারফেসের দুটোর, এত যেই জায়গাটা ওদের প্রেশারটা থাকে, ঠিক আছে? যার জন্য দেখবে যখন খুব 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 হেভি, খুব ভারী গাড়ি যায়, ধরো রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে, ভেরি হেভি ভেহিকেল, ঠিক আছে, ধরো কয়েক টনের ট্রাক যাচ্ছে, সেইখানে হয় কি, তোমরা তো পড়বেও বা পড়েওছো কেউ কেউ, রাস্তাটা টেম্পোরারিলি কিছুটা ডিফর্মড হয়, দেখেছো গরমকালে বা কি রাস্তার মধ্যে টায়ারের ছাপ পড়ে যায়, ইয়েস অর নো? দেখেছ? সেখানে কি হয় বলতো, গাড়িটার এতটা লোড, এটাই খুব ভালো এক্সাম্পল অফ ফ্রিকশনাল ফোর্স, গাড়িটার এতটা লোড, এই যে তোমার সারফেস অ্যালাইনমেন্ট হয়, সেটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ওইটা, হেভি লোডের গাড়ি গেলে রাস্তাটা ডিফর্ম হয়ে যায়, পুরো টায়ারের ছাপ পড়ে যায়, দেখবে টায়ারের ছাপ পড়ে যায়, তার মানে কি অ্যালাইনমেন্ট হয়ে গিয়ে ওটাকে পার্মানেন্ট ডিফর্ম করে দেয়, বুঝতে পারছো? এই যে হাই প্রেসার পড়লে কি হয়, এটা ধরো রাস্তাটা, লেট দিস বি রোড, আর এটা হচ্ছে গাড়ির চাকা, এটা হচ্ছে কার, এবার হাই লোডের, এবার রাস্তাটা এটাই আছে, এখানে একটা ট্রাক এসছে, ট্রাকের চাকাটা একটু পরে আজকে এরপরে দেখবে ক্লাসে রোলিং ফ্রিকশন বলে আছে, এবার ট্রাকের লোড এতটাই, নতুন করে সারফেস অ্যালাইনমেন্ট হলো, চাকাটা তো ঘুরে দিয়ে চলে গেল, কিন্তু সারফেসটা কি হলো দেখো, রোডটার অ্যালাইনমেন্টটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছো অল অফ ইউ? কার গেলে ওর খুব একটা হচ্ছে না, কিন্তু ট্রাক যখন গেলে এতটাই লোড, লোড বেড়ে গেলে কি হয়, যে বললাম ওয়েট বেড়ে গেলে পার্মানেন্ট আরো বন্ডিংটা বেশি হয়, ফলে কি এখানে অ্যালাইনমেন্ট নতুন করে হয়, চাকাটা তো ঘুরে চলে গেল, এবার সারফেস অ্যালাইনমেন্টটা পার্মানেন্ট চেঞ্জ করে দিয়ে চলে গেল, কারণ এটা তো আর ওকে আবার নতুন করে ঠিক করার কেউ নেই, ওই জন্য দেখবে এই যখন নাকি গাড়ির হয়, এটাই হচ্ছে তোমার পার্মানেন্ট একটা স্পট, টায়ারের স্পট, তো সারফেসটাই তো চেঞ্জ করে দেয়, দেখবে? বোঝা গেছে অল অফ ইউ? ওয়েট বাড়লে কেন হয়, কারণ ওয়েট বাড়লে জেনে রাখা দরকার নতুন করে অ্যালাইনমেন্ট হয়, এটাই ছিল তোমাদের ফ্রিকশনের মেইন টপিক, আন্ডারস্ট্যান্ডিং, যেটা স্টুডেন্টরা বুঝতে পারে না, কেন ওয়েট বাড়লে কেন ফ্রিকশন বাড়বে, এটাই হচ্ছে মেন কারণ, ওয়েট বাড়লে ফ্রিকশন বাড়ে, এটাই হচ্ছে। হ্যাঁ বলো। একটু জোরে বলো, একটু জোরে বলো। যখন স্যার কোনো গাড়ি আর কি স্পিডে চলে দিয়ে জোরে ব্রেক কষে তখনও তো ওরকম ছাপ পড়ে টায়ারে, স্যার ওটাও কি ফ্রিকশনের কারণে? ইয়েস, দ্যাট ইজ ভেরি গুড কোশ্চেন। তুমি একটু ফ্রিকশনের, তুমি কি ফ্রিকশন কিছু পড়েছো প্রীতম? হ্যাভ ইউ? না স্যার আমি আন্দাজে বললাম। না না, ভালো, এবং পড়লেও অনেকে কোশ্চেনটা হয়, দিস ইজ ভেরি, খুব ভালো কোশ্চেন করেছে। আচ্ছা, আমি ওটার উত্তর দিচ্ছি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে, তাহলে আমি মুছে দেবো। সবার লেখা হয়ে গেছে? স্যার হয়ে গেছে। গেহেনা? ওকে। ফ্রিকশনে হ্যাঁ কিন্তু স্যার। ফ্রিকশন চ্যাপ্টারটা খুব সোজা, কিন্তু যেই জায়গাটা মেন কঠিন, বইয়ে নেই, ভালো স্টুডেন্টরা বুঝতে পারে না, সেই জায়গাটা আমি জোর দিলাম। এরপরে খুব ইজি চ্যাপ্টার, কিচ্ছু নেই, খুব ইজি চ্যাপ্টার। ও যেটা বলেছে, আমি একবার বলছি, প্রীতম যেটা বললো, গাড়ির চাকা, ধরো গাড়িটা খুব মোশনে আছে, এবার আচমকা ব্রেক মারলো, ব্রেক মেলে ধরো গাড়িটা থেমে গেল, এবার যখন থেমে গিয়ে বা স্কিড করে থেমে গেল, তখন রাস্তার মধ্যে একটা পার্মানেন্ট স্পট হয়ে যায়, তাই তো? এটাই বলতে চাইছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এর কারণটা হচ্ছে, তোমরা একটু পরে দেখবে, নেক্সট ফ্রিকশন যত এগোবে, তো আজকেই হয়তো দেখতে পারো, ফ্রিকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বলবো, আরেকটা রোলিং ফ্রিকশন, ঠিক আছে? একটা হয় স্ট্যাটিক ফ্রিকশন, আমি একটু পরে বলবো স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হয়, এটাকে বলা হয়, আমি একটু বলে রাখছি প্রীতমকে এবং দেবলীনাকে, এটাকে বাংলায় বলে স্থিত ঘর্ষণ, তাই তো? স্থিত ঘর্ষণ বলে, তাই হ্যাঁ তো স্যার। প্রীতম? বাংলায় বলে স্থিত ঘর্ষণ, এটা বাংলাটা সবাই জেনে রাখবে, বিকজ অল অফ ইউ আর বেঙ্গলি,
তো আমি সবাইকেই সাজেস্ট করি বাংলা হয়ে একটা ল্যাঙ্গুয়েজ যদি বাংলা জেনে রাখো এটা খুব ভালো। কারণ এটা তোমাদের আমি একটা কারণে বলে রাখছি, ইংলিশ মিডিয়ামে পড়বে ঠিক আছে একদম, আমিও সবাইকে এনকারেজ করি ইংলিশ মিডিয়ামে পড়ো, কিন্তু বাংলা টার্মগুলো সবাই জেনে রাখবে, আগামী দিনে কিন্তু এর ওপর খুব ফিউচার আছে। কারণ একটি ছেলে, আমি বারবার বলছি, যেহেতু তোমরা সায়েন্স নিয়ে আছো, তোমাদের টার্গেট শুধু জয়েন্ট নিট এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু পরে কিছুটা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। কারণ সায়েন্স মানে একটু আমি শর্টে বলে রাখছি, না সরি, আমি শর্টে বলে দিই, কারণ একজন তো এটা হচ্ছে একটু রিপিট করছি, দু তিনজন তো ক্লাস করছে না তাদের জন্য একটু রিপিট করছি। রেকর্ডটা কেউ না, যদি দেখো না রেকর্ডটা অফ আছে আমাকে একটু বলে দেবে, তাহলে আমার সুবিধা হয়, তাহলে অন করে দেবো। স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, এইটা কি একই মেটেরিয়ালের মধ্যে কাজ করে। ধরো একটা রাস্তার উপর প্লাস্টিক রেখেছো, যখন ফোর্স দিচ্ছ প্লাস্টিকের মেটেরিয়ালটা মুভ করছে না, তখন তাদের মধ্যে যে ফ্রিকশন হবে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, মানে এফএস। এবার ধরো প্লাস্টিকটা মুভ করতে শুরু করলো ফোর্স দেওয়ার ফলে, তখন এই দুজনের মধ্যে যে ফ্রিকশন করবে সেটাকে বলা হয় এফকে, মানে কাইনেটিক। এবার ধরো এই প্লাস্টিকের এটা তো যখন দেখো ফোর্স দিচ্ছে, এটা কি হবে, ঘষতে ঘষতে যাবে, মানে স্লাইড করতে করতে যাবে, মানে এই রোডের সাথে ওদের কন্ট্যাক্ট এরিয়াটা একই থাকবে, তাই না? তো সেটাকেই কাইনেটিক। এবার যদি এই প্লাস্টিকের একটা চাকা বানাও, এবার এই চাকাটাকে নিয়ে যদি এই রাস্তার উপর দিয়ে চালাও, তাহলে তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে সেটাকে বলা হয় চলো রোলিং ফ্রিকশন, এফআর। ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট কত দেখো, এফআর, তাই তো? সবাই দেখতে পাচ্ছ, কেন হয় সেটা আমি বলে দেবো, তার একটা কারণ আছে আলাদা। হ্যাঁ স্যার। এইবার যখন নাকি গাড়িটা চলছে তখন কি হচ্ছে বলতো, তখন এফআর, তাদের মধ্যে ফ্রিকশন অলওয়েজ মুভমেন্টের ফোর্সের এগেনস্টে কাজ করে, সেটাও বলবো। ও যদি গাড়িটা এদিকে যায় তাহলে এদিকে কাজ করছে এফআর। এবার যেই মুহূর্তে ব্রেক মেরে দিল খুব জোরে, তখন কি স্লাইড করে গেল। বুঝতে পারছো তো, যে স্লাইড করে যাওয়া মানে কি বলতো, চাকাটা কিন্তু আর চলে না। দেখেছো তো কেউ গাড়ি যদি হুট করে ব্রেক মারলে পুরো স্লিপ করে যায় না, স্কিড করে যায় না, অ্যাক্সিডেন্ট হয়, ইয়েস অর নো, তাই তো? স্কিড মানে কি, স্কিড মানে চাকাটা কিন্তু আর রোটেট করছে না, চাকাটা এই স্কিডের, স্কিড মানে আর রোটেশনের পার্থক্যটা সবাই একটু বোঝো। এটা হচ্ছে রোলিং করছে, ধরো চাকাটা চলছে, আর তুমি আচমকা ব্রেক ব্রেক মারলে, এটা স্কিড করলো। তার মানে কি, এই চাকাটা কিন্তু আর রোটেট করছে না, ও ঘষতে ঘষতে কন্ট্যাক্ট এরিয়াটা চেঞ্জ হচ্ছে না, এটা এইভাবে থেকেই হেসড়ে হেসড়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছো স্কিডের মানেটা, অল অফ ইউ? হ্যাঁ তার স্যার। মানে যখন স্কিড করে তখন কি হয়, এফ কে কাজ করে যখন স্কিড করে। তো এফ কে ইজ গ্রেটার দেন এফ আর, কাইনেটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন রোলিং ফ্রিকশন। তার ফলে কি ফোর্সটা বেশি হয়, তাই জন্য তখন ছাপটা থেকে যায়। বুঝতে পেরেছো? রোলিং ফ্রিকশনে যতটা খুব কম, স্কিড করে গেলে কি হয়, স্কিড করে গেলে এফ কে তখন কাইনেটিক ফ্রিকশন, তখন ফ্রিকশনাল ফোর্সটা বেড়ে যায়। তার ফলে, এবং যখন নাকি বডিটা থেমে যাবে তার আগে কি হবে, যখন নাকি গাড়িটা থেমে যাচ্ছে, থেমে গেছে, তখনও কিছু সময়, ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড থেমে যাওয়ার সময় এফএসটা চলে আসবে। এফআর এর পরে এফ কে হবে, তারপরে এফএস হবে, এফএসটা আরো হাই। এফএসটা কখন হয়, যখন গাড়িটা থেমে থাকে, ফোর্স দিচ্ছ যাচ্ছে না, তো ব্রেক লাস্ট মুহূর্তে কি হয়, ফোর্স দিচ্ছ গাড়িটা যাচ্ছে না, থেমে যায়, তাই না? তখন এফএস, তো দেখো তখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। স্ট্যাটিক ফ্রিকশন আমার এর থেকে ম্যাক্সিমাম, তো ফ্রিকশনাল ফোর্সটা খুব বেশি, তার ফলে ওই ছাপটা তখন থেকে যায়। বুঝতে পারছো কারণটা কি, প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? এটা আরো বেশি বুঝতে পারবে যখন ক্লাসটা করবে, আন্ডারস্ট্যান্ড প্রীতম, বোঝা গেছে? অ্যান্ড আদার্স, এবার হ্যাঁ কেন স্যার। কোনটা বেশি হয় সেটা তো আমি বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা একটা সবাই স্ন্যাপশট নিয়ে নাও বা লিখে নাও, এবার আমি বলে যাচ্ছি কি ব্যাপারটা হয়, হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, হোয়াট ইজ কাইনেটিক ফ্রিকশন, আগে এটা বুঝতে হবে। এটা লেখা হয়ে গেলে সবাই বলবে। হয়ে গেছে হয়ে গেছে স্যার। ফ্রিকশন ফোর্স কিভাবে কাজ করে সেটা উম, একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো। সেখানে আমরা দেখবো স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, এগুলো দেখবো।
তার আগে খুব একটু এই বোর্ড যদি আমার কোনো প্লেন থাকতো তাহলে বোঝাতে সুবিধা হতো। একটু দাঁড়াও এক সেকেন্ড, রাত্রিবেলায় এক্সপেরিমেন্টটা করে দেখবে, খুব সোজা এক্সপেরিমেন্ট, খুবই ইজি এক্সপেরিমেন্ট। তাহলে তোমরা স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের ব্যাপারটা বুঝতে পারবে। এবং ফিজিক্যালি প্রত্যেক, কি বলছি, বাড়িতে ফিজিক্যালি না একটু এক্সপেরিমেন্টটা করবে, ফিল করবে। তোমরা অলরেডি এত বড়, তোমরা অনেক অনেকবারই এটা ফিল করেছো, জানো, নতুন কিছু না। কিন্তু করলে কি ভেরিফাইটা করতে পারবে। ধরো একটা খাতা আছে, দেখতে পাচ্ছ একটা খাতা, এর ওপরে আমি এই ডাস্টারটা রাখলাম, ঠিক আছে? এবার আমি ডাস্টারটাকে ফোর্স দিচ্ছি, ঠিক আছে? দেখো তুমি ফোর্স দিচ্ছি কিন্তু এগোচ্ছে না, আন্ডারস্ট্যান্ড? তার মানে কি আমি ফোর্স দেওয়া সত্ত্বেও এগোচ্ছে না। তারপর আরেকটু ফোর্স বাড়ালাম, এবার চলছে, ফোর্স বাড়ালাম, চলছে। দেখতে পাচ্ছ তো অল অফ ইউ? তো মানে কি হচ্ছে, প্রথমে যখন ফোর্স দিচ্ছি, আমি কি ফোর্স দিচ্ছি না? দিচ্ছি, কিন্তু দেওয়া সত্ত্বেও ডাস্টারটা ডান দিকে এদিকে যাচ্ছে না। বুঝতে পারছো তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ফোর্স দেওয়া সত্ত্বেও যাচ্ছে না মানে কি, আমি যেদিকে ফোর্স দিচ্ছি তার অপোজিট দিকে, মানে আমি এদিকে ফোর্স দিচ্ছি, তার মানে তার অপোজিট দিকে নিশ্চয়ই কোনো একটা ফোর্স আছে যে ওকে যেতে দিতে বাধা দিচ্ছে। ইয়েস অর নো? তাই না? এদিকে ধর একটা বডি আছে, হ্যাঁ স্যার। আর এই প্লেনটা, আমি হাত দিয়ে ওকে এদিকে ফোর্স দিচ্ছি, কিন্তু ফার্স্টের দিকে ডাস্টারটা যাচ্ছে না, ডাস্টারটা এদিকে যাচ্ছে না ফোর্স দেওয়া সত্ত্বেও। তার মানে কি, অবভিয়াসলি অপোজিট দিকে কোনো একটা ফোর্স আছে যেটা ওকে যেতে বাধা দিচ্ছে। ক্লিয়ার? এই যে অপোজিট দিকে যেই ফোর্সটা যাচ্ছে সেটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স। এবং সেটা ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্সও বলতে পারো। সেটা কেন হয় না বুঝতেই পারছো, আমি অনেক অনেক ভালো করে অনেকবার বললাম যে ওদের সারফেসের মধ্যে যে মলিকুলার অ্যাট্রাকশন, তার জন্য হয়। আচ্ছা, এইবার দেখো ফোর্সটা যেই বাড়াচ্ছি চলছে, ফোর্সটা যেই বাড়াচ্ছি চলছে, যত বাড়াবো তত বেশি জোরে চলবে। একটু সবাই খেয়াল করে দেখবে, অনেকে দেখেছো, কোনো ভারী জিনিস, কোনো ভারী জিনিস তারপর যত দিচ্ছি চলছে। খুব মন দিয়ে ঠান্ডা মাথায় জাস্ট একটু কনসেন্ট্রেশন নিয়ে 2 মিনিট দেখো, তাহলে সবাই বুঝে যাবে। তোমরা বাড়িতে এক্সপেরিমেন্টটা করতে পারো কোনো ভারী জিনিসের ওপর। ধরো তোমাদের ঘরে মেঝেতে কোনো একটা ভারী জিনিস নিলে, এবার ওটাকে ঠেলতে ঠেলতে এইভাবে নিয়ে যাচ্ছ, অবভিয়াসলি সেটা মেঝের সাথে কন্ট্যাক্টে থাকবে। করবে কি, যে প্রথমে দেখবে খুব ভারী জিনিস তো, ওকে ঠেলতে খুব কষ্ট হবে, যাবে না। এবার যেই কোনো চাকা কিন্তু না, আমি বারবার বলছি, কোনো এমন জিনিসকে ঠেলবে না মেঝের সাথে যেটার সাথে চাকা আছে, রোলিং, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। সেখানে কিন্তু ফিজিক্সের লটা আলাদা, সেখানে তোমার এই ফ্রিকশনাল লসটা আলাদা, সেখানে রোলিং ফ্রিকশন চলে আসবে, যেটা একটু আগে বললাম, ডিটেলে বলবো। মানে এরকম একটা প্লেন নেবে যেটা নাকি তলার লোয়ার এরিয়াটা মেঝের সাথে টোটালি কানেক্টেড, টোটাল সার্ফেস এরিয়াটা এর সাথে লেগে আছে, ঠিক আছে তো? এবার ভারী জিনিস হতে হবে, এবার ওটাকে যখন ফার্স্টে ঠেলবে খুব কষ্ট হবে, যাবে না। তারপরে যেই চলা শুরু হবে, দেখবে তোমার প্রথমে যেই কষ্টটা হয়েছিল, স্টার্টিং এর সময় যেই ফোর্সটা দিতে হয়েছিল, তার থেকে কম ফোর্স দিলেই ও চলবে। ইয়েস অর নো? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? এটা কি সবাই অ্যাগ্রি করছো? নিশ্চয়ই সবাই এটা। হ্যাঁ স্যার। কেন হয় বলো তো? কেন হয় বলো তো? এই কার্ডটা দেখলেই এই ডিসকাশনটা দেবো, তখনই বুঝবে। যখন তুমি ফোর্সটা দিচ্ছ, ওর তো এগেনস্টে ফ্রিকশনাল ফোর্সটা দিচ্ছ, এগেনস্টে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। ধরো ফার্স্টে তুমি 1 নিউটন, খুব ভারী বডি, ধরো 1 নিউটন ফোর্স দিলে, তাহলে ওর এগেনস্টে একটা ফ্রিকশনাল ফোর্স আছে। সেই ফোর্সটার ভ্যালু ধরো, এই ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু ধরো 5 নিউটন। ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু, যখন তুমি 1 নিউটন দিচ্ছে একটা ভ্যালু আছে, খুব মন দিয়ে দেখো। এবং সেটা কি করছে, ওর সাথে সামান্য ওর থেকে একটু বেশি হচ্ছে কি সমান হচ্ছে, যাতে করে যাচ্ছে না। এবার এটা ধরো ফোর্স এফ, এফ হচ্ছে ফোর্স, আর এফ আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এবার তুমি ধরো 1 নিউটন ফোর্স দিলে ফ্রিকশনাল ফোর্সও কিছু একটা ভ্যালু আছে, ধরো 1.1 কিছু একটা আছে, যার ফলে ওর থেকে বেশি, বা এটাও 1 নিউটন, তখন এটাও 1 নিউটন, যে যাচ্ছে না। দেখো দুটো ফোর্স যখন সেম হবে তখনই এ যাবে না। যেটা কোনো কারণে বেশি হয়ে যাবে সেদিকেই মুভমেন্ট হবে, সবাই জানো। তার মানে এদিকে ফোর্স দিচ্ছ তুমি এটা, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স যেটা অপোজিট দিকে, সেটা 1 নিউটন। তার ফলে ও আগে স্থির অবস্থায় ছিল, এখনো স্থির অবস্থাতেই থাকবে, ফ্রম অ্যাকর্ডিং টু কি, নিউটনস ফার্স্ট ল।
বা নিউটন সেকেন্ড ল, তাই তো? ইয়েস অর নো? সবাই পড়েছে নিউটন সেকেন্ড ল, যারা যারা এই থার্সডে স্যাটারডে ব্যাচে। হ্যাঁ স্যার। দুটো নেট ফোর্স দিতে হলে ওর মোমেন্টাম চেঞ্জ হবে না। ওর হ্যাঁ স্যার। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? দাঁড়িয়েই ছিল, স্থির ছিল, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। তো নেট কোনো ফোর্স নেই, সো মোমেন্টামেরও কোনো চেঞ্জ হবে না, ও স্থিরই থাকবে একদম অ্যাকর্ডিং টু মোমেন্টস। এবার তুমি আগের থেকে একটু বেশি ফোর্স দিলে, 2 নিউটন দিলে, এই ফ্রিকশনাল ফোর্সটাও বেড়ে 2 নিউটন হবে, ও আর ফলে আর যাবে না। 3 নিউটন দিলে ও 3 হয়ে গেল, যাচ্ছে না। 4 নিউটন দিলে তাও যাচ্ছে না, খুব ভারী বডি। 5 নিউটন দিলে তখনও যাচ্ছে না। 6 নিউটন দিলে তখন দেখলে চলা শুরু করলো। এবং তখন যখন দেবে, তখন যদি মেজার করে দেখা যায়, দেখা যাবে ফ্রিকশনাল ফোর্সটা হয়েছে ধরো 4.7 নিউটন। ফ্রিকশনাল ফোর্সটা ওর থেকে কম, বা এটা 5, তো ধরো 5.3 নিউটন দিলে, ধরো 5.5 নিউটন দিলে, যেই 5.5 নিউটন দেবে তখন হয়তো দেখবে ডাস্টারটা রোল করছে, ও এগিয়ে যাচ্ছে, একটা অ্যাক্সেলারেশন নিয়ে এগোচ্ছে। তো যেই অ্যাক্সেলারেশন নিয়ে এগোচ্ছে, তার মানেই বুঝলে কি নেট একটা ফোর্স আছে। বিকজ নেট ফোর্স থাকলেই তো, নেট ফোর্স এখানে কত দেখো, এই ক্ষেত্রে নেট ফোর্স কত? এফ ড্যাশ এফ মাইনাস এফ আর, তাই না? দিস ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হবে। তার মানে কি, মাস হচ্ছে এটা ডাস্টারের মাস, তার মানে একটা অ্যাক্সেলারেশন থাকবে। কখন? না যখন নেট ফোর্স আছে। তার মানে বুঝতে পারছো এই যে জিনিসটা না, এই দেখো 1 নিউটন থেকে 5 নিউটন, এই জিনিসটাকেই বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে মানে স্ট্যাটিক মানে কি, যতক্ষণ একদম ফিজিক্যালি দেখো, যতক্ষণ তুমি ফোর্স দেওয়া সত্ত্বেও এই বডিটা মুভ করছে না। আমি ডাস্টারটাকে ফোর্স দিচ্ছি, যেহেতু এটা হালকা বডি, ওই জন্য অত এক্সাম্পলটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ভারী হলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাড়িতে দেখতে পারো। ফোর্স দিচ্ছি, যাচ্ছে না, ফোর্স দিচ্ছি, আরো আরো জোরে দিচ্ছি, যাচ্ছে না, আরো জোরে দিচ্ছি, যাচ্ছে না। তার মানে কি, ফোর্স বাড়িয়ে যাচ্ছি তাও যাচ্ছে না। এই ঘটনাটা কোথায়? এই 1 থেকে 5 অবধি, বুঝতে পারছো? ফোর্স বাড়াচ্ছি, দেখো ফ্রিকশনাল ফোর্সও বেড়ে যাচ্ছে। 3 দিলাম, ফ্রিকশনাল ফোর্সও 3, ফলে যাচ্ছে না। এই জায়গাটাকেই বলা হয়, ফ্রিকশনাল ফোর্সের এই পার্টটাকেই বলা হয় দ্যাট ফ্রিকশনাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং। সবাই মন দিয়ে লিখে রাখো, স্ট্যাটিক ফ্রিকশন। এটা কি স্ট্যাটিক ফ্রিকশন? এখানে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং। সেলফ অ্যাডজাস্টিং মানে কি, তুমি যত ফোর্স বাড়াবে, ফ্রিকশনাল ফোর্সটাও নিজেকে নিজে অ্যাডজাস্ট করে বাড়িয়ে নিচ্ছে। বুঝতে পারছো? ইয়েস অর নো? দেখো আমি ফোর্স দিচ্ছি, যাচ্ছে না, ফোর্স দিচ্ছি, যাচ্ছে না, ফোর্স দিচ্ছি, যাচ্ছে না। মানে যত আমি ফোর্স বাড়াচ্ছি, ফ্রিকশনাল ফোর্সটাও ওর এগেনস্টে অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সেলফ অ্যাডজাস্টিং, সেলফ নিজেকে বাড়িয়ে নিচ্ছে যাতে করে ডাস্টারটা এখানে যেতে না পারে। বাড়াচ্ছি তাও যাচ্ছে না, বাড়াচ্ছি তাও যাচ্ছে না। এটা এই সেলফ অ্যাডজাস্টিং কে না, এই স্ট্যাটিক ফ্রিকশন। এই পোর্শনের ফ্রিকশনটাকে স্ট্যাটিক, কারণ ও নিজেকে বাড়িয়ে নিয়ে ওকে যেতে বাধা দিচ্ছে। এইবার কি, যেই ও স্টার্ট করতে শুরু করলো, তার মানে কি, যখনই ফোর্স দেওয়ার পরে এই ডাস্টারটা যাওয়া শুরু করলো, তার মানে কি হয়েছে, আমি যে অ্যাপ্লাই ফোর্স করেছি, আর তোমার ফ্রিকশনাল ফোর্সটা যে এদিকে কাজ করছে, অবভিয়াসলি আমার এই ফোর্সটা ফ্রিকশনাল ফোর্সের থেকে বেড়ে গেছে, তার ফলেই ও মুভ করছে, তাই না? তো এইটা কোন ঘটনা হচ্ছে না, এইখানে দেখো ফ্রিকশনাল ফোর্সের থেকে এই ফোর্সটা বেশি হচ্ছে। এবং খুব পয়েন্ট টু বি নোটেড, যখন বডিটা চলতে শুরু করে তখন হয় কি, ফ্রিকশনাল ফোর্সটা ওর ম্যাক্সিমাম ভ্যালু কত দেখো, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ফোর্স, এই 5 নিউটনটা কি, এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্রিকশন। মানে আমি ফোর্স বাড়ালাম, যাচ্ছে না, যাচ্ছে না, এবার চলতে শুরু করলো। তো যেই ম্যাক্সিমাম ভ্যালুর পরে যদি তুমি ফোর্সটা বাড়াও, তখন হয় কি, ফ্রিকশন যখন ও চলতে শুরু করে, ফ্রিকশনাল ফোর্সটা একটু কমে যায়, ওর যে ম্যাক্সিমাম ভ্যালু ছিল তার থেকে একটু কমে যায়। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা এবার আমি গ্রাফটা প্লট করব।
বুঝতে পারছো? যে যাচ্ছে না, যে ম্যাক্সিমাম তারপরে চলতে শুরু করলো। এই যখন চলছে তখন কি হয়, লাস্ট যেই মুহূর্তে চলছিল না তখন যে ফ্রিকশনাল ফোর্স ছিল তার থেকে কিছুটা কমে যায় যখন নাকি চলতে শুরু করে। এর ফলে কি হয় দেখো, আমি গ্রাফটা এখানেই আঁকবো তখন বুঝতে পারবে। তো এই যে স্ট্যাটিক ম্যাক্সিমাম যে ফ্রিকশনাল ফোর্স, সেটাকে একটা নাম দেওয়া হয় maximum force of static friction, which comes into play when body just starts moving over the surface of another body, called limiting friction. এইটা কি বলা হয়, লিমিটিং ফ্রিকশন। এই যে 5 নিউটন, এই যে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা কি বলা হয়, লিমিটিং ফ্রিকশন। দিস ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। নোটস পেয়ে যাবে, অসুবিধা নেই, আগে বোঝো ব্যাপারটা। দিস ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? এই লিমিটিং ফিক্স তার মানে তোমার অ্যাপ্লাইড ফোর্সটা, তুমি যে ফোর্সটা দিচ্ছ চলছে না, চলতে চলতে যখন ও লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাবে তখনই বডিটা চলতে শুরু করবে, তাই না? ফোর্স দিচ্ছ, যাচ্ছে না, যখন লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাবে তখন বডিটা চলতে শুরু করবে। তো যখন চলতে শুরু করবে তখন দেখো ফ্রিকশনাল ফোর্সটাও কি লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? তার ফলেই কি, যখন চলতে শুরু করে তোমাকে আর এই 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয় না, তার থেকে একটু কম দিলেও চলবে। বুঝতে পারছো? ইউ আন্ডারস্ট্যান্ড? এটা একটু আরেকবার বলবো। দেখো যখন নাকি ম্যাক্সিমাম হচ্ছে ফোর্স, এটা বুঝতে পারবে, আমি গ্রাফটা যখন আঁকবো তখন বুঝতে পারবে। আগে এত অবধি একটু ক্লিয়ার হয়েছে তো? ওই যে জিনিসটা গ্রাফটা আঁকলে বুঝতে পারবে। এত অবধি হ্যাঁ সবার ক্লিয়ার তো? এটা সবাই একটু নোটসটা নিয়ে নাও। হ্যাঁ স্যার। আমি এটা মুছে দিচ্ছি, এটা সবার লেখা হয়েছে, এটা নোটস পেয়ে যাবে। এবার আমি একটা গ্রাফ আঁকবো, সেটা সবাই লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এদিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স মানে এই এফ, আমি এখানে ক্যাটাগরিক্যালি লিখে দিলাম এই এফ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন, এখানে লিখলাম এফ আর। এই দেখো অ্যাপ্লাইড ফোর্সটা আস্তে আস্তে বাড়াচ্ছি, ফ্রিকশনাল ফোর্সটাও বাড়ছে। দেখো যখন অ্যাপ্লাইড ফোর্সটা এখানে ছিল, যখন অ্যাপ্লাইড ফোর্সটা এই পয়েন্টে ছিল, এটা ধরো 1 নিউটন, ও 1 নিউটন ধরো। ও যখন ধরো এটা 3 নিউটন, ও তখন 3 নিউটন। আন্ডারস্ট্যান্ড? এর মানে কি, অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াচ্ছি, ফ্রিকশনাল ফোর্সটাও বাড়ছে। এরকম করতে করতে এটা ধরো 4 নিউটন, এটাও 4 নিউটন, ও 5 নিউটন, 4 নিউটন, এটাও 4 নিউটন। এইবার হবে কি, একটু পরে আরো ফোর্স বাড়ালাম, তখন কি হবে, এটাও বাড়বে, এটা বাড়াচ্ছে, এটাও বাড়ছে, বাড়তে বাড়তে এই জায়গাটা কার্ভটা এরকম হবে, এরকম হবে। এইটা দেখো, এইটাই হচ্ছে এই পয়েন্টটা। এবার কার্ভটা দেখলে বুঝতে পারবে। এইটা ধরো 5 নিউটন, এটাই দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স। দিস ইজ দ্য ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? এই কার্ভটা ম্যাক্সিমাম, এর থেকে তো বেশি পাবে না ফ্রিকশন, এই কার্ভ তো এটাই ম্যাক্সিমাম। তো এইখানে অ্যাপ্লাইড ফোর্স কত, এটা 5 নিউটন। এইবার দেখো এত অবধি কি ছিল, বডিটা চলছিল না। তো দিস দিস গিভস ইউ, এই পয়েন্টটা কি দিচ্ছে না, লিমিটিং ফ্রিকশন। দিস গিভস ইউ দ্য লিমিটিং ফ্রিকশন।
বুঝতে পারছো? এই সবাই বুঝতে পেরেছো? এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে হ্যাঁ স্যার। সাগনিক। হ্যাঁ স্যার। ওকে, এর পরে যখন ফোর্সটা দিচ্ছে, এর পরে কি না এইখান থেকে আমি দিচ্ছি তোমাদের, দাঁড়াও এটা একটা নাম দিই পয়েন্টটা, তাহলে খুব ভালো বুঝতে পারবে। এ বি, ফ্রম এ বি পোর্শন, এ থেকে বি পর্যন্ত কি হচ্ছে, বডি ক্যান নট মুভ, বডিটা মুভ করতে পারছে না, কারণটা কি, তোমার ফ্রিকশনাল ফোর্স বিকামস ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। এবি পোর্শন অবধি কি হচ্ছে, বডি ক্যান নট মুভ বিকজ অ্যাপ্লাইড ফোর্স equal to frictional force. আন্ডারস্ট্যান্ড? দেখো দুটো ফোর্স ইকুয়াল, তার ফলে চলছে না। এইবার এ বির পরে কার্ভটা কিরকম হবে না, এরকম হবে। এটা বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এবার ধরো এটা চলছে। এ বির পরে কি হচ্ছে, এটা লিমিটিং ফ্রিকশন, তারপরে কি হচ্ছে, এর পরেও যদি তুমি অ্যাপ্লাইড ফোর্স বাড়াও, ধরো এই পয়েন্টটা, 5 নিউটনটাকে কোথায় লিখি বলো তো, দাঁড়া এটাকে আমি মুছে দিচ্ছি, তলায় লিখছি। এইটা হচ্ছে 5 নিউটন, এইটা হচ্ছে ধরো 5.5 নিউটন। এবার এখানে ধরো এটা ধরো 7 নিউটন, এটা ধরো 8 নিউটন। সবকটা আমি ক্যাটাগরিক্যালি আলোচনা করব। সবকটা আমি ক্যাটাগরিক্যালি আলোচনা করব। দেখো খুব মন দিয়ে গ্রাফটা সবাই মন দিয়ে দেখো, তাহলে এখানেই তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর এই গ্রাফেই আছে। 5 নিউটনের কি হচ্ছে, বডিটা মুভ করতে পারছে না বিকজ অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। দেখতেই পাচ্ছে এত অবধি দেখো সবকটা লিনিয়ার ইকুয়েশন ছিল এবং এখানে ম্যাক্সিমাম হয়েছিল, তখনও সেম ছিল। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সাগনিক, ইন্দ্রনীল, প্রীতম, দুই কয়ন। হ্যাঁ স্যার। এইবার যখন নাকি তুমি এই 5 নিউটনের থেকে অ্যাপ্লাইড ফোর্সটা বাড়িয়ে দিলে, তখন কি করলে দেখতেই পাচ্ছ, ফ্রিকশনাল ফোর্সটা ধপ করে কিছুটা কমে গেল, নিচে আসলো। মানে কি, এই পয়েন্টের ফ্রিকশনাল ফোর্স কত হবে, তুমি এখান থেকে পারপেন্ডিকুলার টানো ওয়াই অ্যাক্সিসের ওপর, ওয়াই অ্যাক্সিস বরাবর তো ফ্রিকশনাল ফোর্স আছে, তাই না? এইখান থেকে তুমি এই পয়েন্টে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা পাবে। এটাই ধরো ওখানে লিখেছিলাম, এই পয়েন্টের ভ্যালু লিখেছিলাম 4.7, এটা হচ্ছে এই পয়েন্টটার ভ্যালু 4.7 নিউটন। তাহলে এই সি পয়েন্টে দেখো কি হচ্ছে, তোমার অ্যাপ্লাইড ফোর্স কত, 5.5 নিউটন এইখানটা। তো এই পয়েন্টে ফ্রিকশনাল ফোর্স কত, 4.7 নিউটন। তাহলে নেট ফোর্স কোন দিকে আছে, এদিকে আছে। নেট ফোর্স কত এই পয়েন্টে, অ্যাট সি পয়েন্ট, নেট ফোর্স কত, 5.5 মাইনাস ফ্রিকশন তো অপোজিটে কাজ করে। ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো, নো প্রবলেম। মেন এইটা হচ্ছে মেন ফ্রিকশনের বেস। ফ্রিকশনাল ফোর্স কত, 4.7 এত নিউটন, তার মানে দেখতে পাচ্ছ 0.8 নিউটন। তাহলে অ্যাট সি পয়েন্ট নেট ফোর্স কোন দিকে আছে, এদিকে, দ্যাট ইজ তুমি যেদিকে অ্যাপ্লাই ফোর্স দিয়েছো সেদিকে 0.8 নিউটন। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? এবার তুমি যত অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াবে তত কি হবে, নেট ফোর্সটাও বাড়বে। কেউ কিছু বলছিলে বলো? হ্যালো, কেউ কিছু বলছিলে? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো, সাগনিক, ইন্দ্র। হ্যাঁ স্যার, কেউ কিছু বলেনি। হ্যাঁ স্যার। এবার ধরো যত ফোর্সটা বাড়াবে, ধরো আমি এই পয়েন্টটার নাম দিলাম, এই পয়েন্টটা ধরো পি পয়েন্ট। তো পি পয়েন্টে নেট ফোর্স কত, পি পয়েন্টে নেট ফোর্স কত আমি এখানে লিখছি, খুব এক্সাম্পল দিয়ে দেখো। এইখানে কিন্তু কোনো বইয়েই পাবে না,
সব বই এত অবধি করে ছেড়ে দেয়, কিন্তু এইগুলো ক্যাটাগরিক্যালি আলোচনা করে না। কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলে দিচ্ছি। অ্যাট পি পয়েন্ট নেট ফোর্স কত হবে, অ্যাপ্লাই ফোর্স কত করেছো এদিকে, যেটা তুমি বডিটা, এটা যদি বডিটা হয়, একে যদি তুমি এদিকে ফোর্স দাও, 8 নিউটন। এটা 8 নিউটন, আর ফ্রিকশনাল ফোর্স কত, পি পয়েন্টে ফ্রিকশনাল ফোর্স 4. দেখো পারপেন্ডিকুলার 4.7 নিউটনই আছে। তো নেট ফোর্স কত, 8 মাইনাস, দেখো ফ্রিকশনাল ফোর্স তো এটাই আছে 4.7, তাহলে কত হবে, 3.3 নিউটন। তার মানে কি, এর পরে তুমি যত ফোর্স বাড়াবে তোমার কি হবে, নেট ফোর্সের ভ্যালুটা বাড়বে। তো নেট ফোর্স কি ছিল, যেটা এই ফর্মুলাটা করতে গেলেছি আজকেই বলে দিয়েছি একটু আগে, এফ ড্যাশ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স মাইনাস এফ ফ্রিকশন। তাহলে এই নেট ফোর্স ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই মাসটা কার, এই বডিটার মাস, এই অ্যাক্সেলারেশনটা কার, বডিটার অ্যাক্সেলারেশন। তো তুমি যত অ্যাপ্লাই ফোর্সটা বাড়াবে তত কি হবে, এই এর পরে নেট ফোর্সটা বেড়ে যাবে। তো নেট ফোর্স এফ ড্যাশ, এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, এফ ড্যাশ, এ যত বাড়বে এফ ড্যাশ, মানে এফ ড্যাশ যত বাড়বে এও বাড়বে। পরিষ্কার দেখতে পাচ্ছ, এফ ড্যাশ ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে যত অ্যাপ্লাই ফোর্সটা বাড়াবে, অ্যাপ্লাইড ফোর্সটা যত বাড়াবে, তত বডিটা বেশি অ্যাক্সেলারেশনে মুভ করবে এদিকে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো? ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তত বেশি অ্যাক্সেলারেশনে যাবে। তার মানে এখানে দেখো, এবারই সাগ্নিক তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এই যে কার্ভটা, তোমার উত্তর এখানেই আছে। তুমি ডাস্টারটাকে চেষ্টা করছো মুভ করাতে, এবং সবারই এটা কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট। দিচ্ছি যাচ্ছে না, ফোর্স দিচ্ছি যাচ্ছে না, অনেক ফোর্স দিচ্ছি যাচ্ছে না, এবং ম্যাক্সিমাম দিলাম গেল না, তারপরে তারপরে দিচ্ছি যাচ্ছে। তার মানে যে ম্যাক্সিমাম দিল গেল না, এটা কোন পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্টটা। তখন দেখো আমি 5 নিউটন দিচ্ছি যাচ্ছে না, ফ্রিকশনাল ফোর্সও 5 নিউটন। এবার যেই মুহূর্তে চলা শুরু করলো, এটা কোন পয়েন্ট, এই বি এর পরের থেকে, যেই মুহূর্তে চলা শুরু করলো, আমি যে দিচ্ছিলাম যাচ্ছে না, দিচ্ছিলাম যাচ্ছে না, ফোর্স দিচ্ছি যাচ্ছে না, এর কারণটা কি, অপোজিট দিকে এই যে ফোর্স দিচ্ছি যাচ্ছে না, তার কারণটা কি, অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্সটা আছে, এবং ম্যাক্সিমাম দেওয়া সত্ত্বেও যে গেল না, সেটা কোন পয়েন্ট, এই পয়েন্ট বি পয়েন্ট, 5 নিউটন। চাকনি খুব মন দিয়ে দেখো, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে না। এবার যেই চলা শুরু করলো, তখন কি হলো, আমার আমার সাকসেসফুল কেন হচ্ছিলাম না, বিকজ অপোজিট দিকে ফ্রিকশনটা কাজ করছিল, এবং এত দেওয়া সত্ত্বেও গেল না, কারণ অপোজিট দিকে 5 নিউটন কাজ করছে। এইবার যখন চলতে শুরু করলো, তখন কি হলো, সবাই একটু লজিকটা বলো তো। আমরা আমাদের জিনিস ঠেলতে সারফেস দিয়ে, ধরো মেঝে দিয়ে বা কোনো জিনিস দিয়ে, ধরো এইভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আমাদের কষ্ট কেন হয়, আমরা কেন খাটতে হয়, খুব কষ্ট করতে হয় কেন বলো তো? মোশনে থাকে তখন সে ইন্টারলকিংটাও মানে ইনস্ট্যান্টেনিয়াস হয়, যে দুটো মলিকিউলসের মাঝখানে না, সেটা তো সেটা তো attraction সেটা তো নর্মাল, সেটা তো ইন্টারলকিং, সেটা আলাদা, সেটা ঠিকই বলেছো। সেটা তুমি অরিজিনে চলে গেছো, ফ্রিকশনের অরিজিনে। কিন্তু কেন আমাদের খাটতে হয় কেন, তার জন্য ওটা আমি আমার মানে অ্যাকচুয়ালি একদম এক কথায় মানে এক কথা বলবো না, এক্সাক্ট যেটা চাইছি সেটা পাচ্ছি না। এই যে কোনো জিনিসকে ঠেলছি যাচ্ছে না, ভারী জিনিস হলো নিয়ে যাওয়া কষ্টকর। কেন কেন কষ্টটা ফিল হয়, কেন আমাদের পরিশ্রম করতে হয় বলো তো, কেন পরিশ্রম মানে করতে, ভারী জিনিস নিয়ে গেলে কেন কষ্ট হয়? মানে টেনে নিয়ে যাওয়া না, মানে হাত দিয়ে তুলে নিয়ে যাওয়া না, কোনো প্লেন বরাবর ঠেলতে কেন কষ্ট হয়, কারণ ওর ধরো এনর্জিটা অনেক বেশি হয়ে যায়। কিসের জন্য, ওর মানে ওয়েটটা অনেক বেশি না হয়, না মানে ভারী জিনিস। ওয়েট, ওটা একটু বেশি, ওটা একটা কারণ, কিন্তু বেসিক যেটা মেন যেটা চা হয় একদম খুব ইজি, কেন হয়, কেন কষ্ট হয়। ফ্রিকশন বেশি ইয়েস, হবে, এক্স্যাক্টলি, অপোজিট এটাই দিকে চাইছিলাম, আমি ইয়েস। ধাক্কা দিলেও আমার আমি যেটা ধাক্কা দিচ্ছি সেটা সাকসেসফুল হচ্ছে না। ইয়েস, তোমাকে কষ্টটা করতে হচ্ছে কেন বলো তো, ফ্রিকশনাল ফোর্সের জন্য, ফ্রিকশন তো এদিকে কাজ করছে। বুঝতে পেরেছো সবাই, শাগনিক যেটা বললো ফ্রিকশনের জন্য আমাদের এত কষ্ট। ধরো তুমি বাড়িতে একটা আলমারি আছে, আলমারিটাকে ধরো তুমি, কেউ নেই, তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। দাঁড়াও, এটা আমার মনে হয় ডেটাটা শেষ হয়ে গেছে, একটু দাঁড়াও তো সবাই, সবাই শুনতে পাচ্ছো? শাগনিক, হ্যাঁ স্যার। কেন কষ্ট, ধরো তোমার বাড়িতে একটা আলমারি আছে, আলমারিটাকে তুমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, কেন কষ্ট হচ্ছে,
প্রথম কথা ওয়েট বেশি, কিন্তু ওয়েট বেশি তোমার যখন হচ্ছে তুমি যদি ভারী জিনিস সুটকেস তুলে নিয়ে যাও তখন বলতে পারো আমার ওয়েটটার জন্য অসুবিধা হচ্ছে, ইয়েস এক্স্যাক্টলি, কারণ তুমি তুলে নিচ্ছ। কিন্তু তুমি যখন ভারী জিনিসটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ, পুরোটাই মেঝেতে আছে, কেন কষ্ট হচ্ছে? কে তোমাকে বাধা দিচ্ছে? কে তোমাকে কষ্ট করাচ্ছে? এই ফ্রিকশনাল ফোর্সটা, যেটা তুমি এদিকে ঠেলছো, অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। তো তোমার কষ্টের কারণ হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্রত্যেকটি বুঝতে পেরেছো? একদম খুবই ইজি হ্যাঁ জিনিস। স্যার। এইবার দেখো, তো তুমি এইখানে যে যাচ্ছিলে, এবার সাগনিক তুমি তোমার উত্তর পেয়ে যাবে, এটা যেটা সবার পক্ষে খুব হেল্পফুল। তুমি ফোর্স দিচ্ছ, যাচ্ছে না, তোমার কষ্ট বেশি হচ্ছে, কারণটা কি? দিচ্ছ, যাচ্ছে না। তো তোমার ম্যাক্সিমাম কষ্ট কখন হলো? এই বি পয়েন্টে, এখান থেকে তুমি ফোর্স দিচ্ছ, যাচ্ছে না, বি পয়েন্টে গিয়ে দেওয়া সত্ত্বেও যাচ্ছে না, তোমার কারণটা কি? ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তোমার পুরো এনার্জিটা কি নষ্ট করে দিচ্ছিল, তুমি যেই ফোর্সটা দিচ্ছ তার অপোজিট এই ফোর্সটা। আন্ডারস্ট্যান্ড সাগনিক? এরপরে হ্যাঁ স্যার। যখন ও চলতে শুরু করলো, এরপরে যখন ও চলতে শুরু করলো, তখন দেখো চলছে কোন থেকে? এই বি থেকে চলতে শুরু করেছে, দেখো, আফটার বি, আফটার বি থেকে ডি অব্দি ও চলছে, এখানে লিখে দিচ্ছি, আফটার রাইট সাইড, বা তুমি বলতে পারো সিডি, সিডি বরাবর চলছে, এটাও বলতে পারো। আফটার বি, দ্যাট ইজ right side of B point, body moves in the direction of applied force। এটা এক নম্বর ব্যাপার। তার মানে শুরু থেকে স্টার্ট করছে না বডিটা মুভ করা? বি থেকে স্টার্ট করছে, ইয়েস, বি এর পরের থেকে স্টার্ট করছে, আফটার বি, দ্যাট ইজ দেখো রাইট সাইড অফ বি। সবার গোলাতে পারে লেফট সাইড না রাইট সাইড, আমি এখানে লিখে দিচ্ছি রাইট সাইড অফ বি, এটা খুব ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ওকে স্যার। হ্যাঁ স্যার। রাইট সাইড অফ বি, বি এর রাইট সাইড থেকে স্টার্ট করছে। বি এর রাইট সাইড থেকে বডিটা মুভ করছে। এইবার তোমার কষ্টের কারণটা ছিল ফ্রিকশনাল ফোর্স, ও তোমার এগেনস্টে, মানে ধরো তুমি, বাংলা কথা, তুমি এটাকে যদি ফিজিক্যালি বোঝো, এইখানে একজন বন্ধু এটাকে ঠেলছে, পরিষ্কার কথা, আরেকজন এখান থেকে অপোজিট ফোর্স দিচ্ছে। এই ডান হাতটা ধরো আরেকজন, আমার এই হাতটা একজন, আর এই হাতটা ধরো আমি এটা দিচ্ছি, ও ওকে অপোজিট দিকে দিচ্ছে, ফলে যাচ্ছে না, কষ্ট হচ্ছে। এবার যে ফোর্সটা বেশি বেশি দিকে যাচ্ছে, তোমার এই বি অবধি দেখো তুমি ফোর্স দিচ্ছিলে, যাচ্ছিল না, ব্যাপারটা হলো এরকম, দিচ্ছে যাচ্ছে না, তোমার কষ্টের কারণটা কি? ফ্রিকশনাল ফোর্স। এবার বি এর পরে যেই ও মুভ করতে শুরু করলো, কি হলো দেখো, তোমার ফ্রিকশনাল ফোর্সটা কমে গেল। তার ফলে কি হলো দেখো, বি এর পরে ফ্রিকশনাল ফোর্সটা কমে গেল না, 5 থেকে 4.7, তো তোমার দেখো কষ্টটাও কমে গেল, আগের মতো অত ফোর্স দিতে হচ্ছে না, তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ফোর্সটা দিতে হচ্ছিল, যে 5 নিউটন, তাও যাচ্ছিল না। এরপরে কি তার থেকে একটু কম ফোর্স দিলেও চলবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো ব্যাপারটা? নিশ্চয়ই বুঝতে পারলে। তোমার কষ্টটা কেন কম হচ্ছে ফিজিক্যালি বুঝলাম, হ্যাঁ স্যার। কষ্টটা এই জন্য কম হচ্ছে, তুমি ফোর্স দিচ্ছ 5-এর ওপরেই, কিন্তু তোমার কষ্টটা কম হচ্ছে বিকজ ফ্রিকশনাল ফোর্স তোমার এগেনস্টে যে কাজ করছিল সেটা কম হচ্ছে। ধরো একটা সিম্পল এক্সাম্পল, খুব এখনকার দিনে হতে পারে, ধরো একটা সরকার কেউ চালাচ্ছে, গভর্নমেন্ট চালাচ্ছে, এবার সরকারের একটা অপোজিট পক্ষ থাকে, তাই তো? এবার সরকার যে কোনো কাজ করলেই যদি অপোজিট পক্ষ, যে অপোজিশন দল, অপোজিশন পার্টি, সে যদি সব কাজেই বাধা দেয়, সব কাজে, ইচ অ্যান্ড এভরি স্টেপ, তাহলে সেই সরকারের অবভিয়াসলি কাজ করতে কষ্ট হয়, তাই না? সে ভালো কাজ করলেও বাধা দিচ্ছে, খারাপ কাজ করলেও বাধা দিচ্ছে, তাহলে অবভিয়াসলি তার কষ্ট হবে। এবার ধরে এমন একটা অপোজিশন আসলো যে নাকি খারাপ কাজগুলো শুধু বাধা দিচ্ছে, বাট সরকার, গভর্নমেন্ট যেটা ভালো কাজ করছে সেটা অ্যাপ্রিসিয়েট করছে, সেটাকে আরো এনকারেজ করছে, ঠিক আছে? তাহলে সেই কোন ক্ষেত্রে সুবিধা হবে সরকারের? এরকম একটা অপোজিশন যে নাকি খারাপ কাজের অপোজিশন করে, বাট ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করে, বা সেগুলোকে সাহায্য করে ইমপ্লিমেন্ট করতে। তো
এইটাও হচ্ছে সেম, এ থেকে বি অবধি ধরতে পারবে একটা ব্যাড অপোজিশন, একটা বাজে অপোজিশন, পরিষ্কার কথা। যারা সবসময় এবার কি হলো, এখানে অপোজিশনটা কমে গেল, তার ফলে ইট উইল মেক সো ইজি, সো দ্যাট বডিটা মুভ করতে সাহায্য হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তাহলে এক্ষেত্রে কাজটা আরো ইজি হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, এটা সবাই লিখে রাখো। এরপর আমি কিছু লস আলোচনা করব, ফ্রিকশনাল লস অফ ফ্রিকশনের কিছু ব্যাপার আলোচনা করব, নোটসটাও দিয়ে দেবো, আমি শর্টে বলে দিচ্ছি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। সবার লেখা হয়ে গেছে? সবার হয়ে গেছে? অল অফ ইউ ডান? শাগনিক, ইন্দ্রনীল, এইটা খুব Yes, sir. ইম্পর্টেন্ট, এটা Yes, সবাই sir. লাইফ টাইম রেকর্ড করে রাখবে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এবার ফ্রিকশনের কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ল আছে, সেটা একটু সবাই মনে রাখবে। 1 নম্বর রুল, লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন মানে কি? ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা। Limiting friction depends on the nature of the surfaces in contact. Depends on, আচ্ছা আমি একটু এটা চার্জে বসিয়ে দিই, বুঝলে, নাহলে আমার, হ্যাঁ সবাই ক্লাসে আছো? আচ্ছা, Yes, sir. তো লিমিটিং ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য, limiting friction depends on the nature of the surfaces in contact and their state of polish. এটার মানেটা কি? একটা এক্সাম্পল দিচ্ছি, খুব মন দিয়ে দেখো। ধরো তোমার কাছে উড আছে, কাঠ, আর একটা স্টিল আছে। দুটোর মধ্যে যে ফ্রিকশন হবে, উড আর কি মেটেরিয়াল বলবো বলো? যে কোনো মেটেরিয়াল, যে কোনো মেটেরিয়াল বলো, কেউ একজন বলো। পেপার। স্যার রাবার। ঠিক আছে, রাবার, প্লাস্টিক, যাই বলো, উড, পেপার, প্লাস্টিক, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল না সব ক্ষেত্রে? তো দেখো, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল হলে কি, সব ক্ষেত্রেই উড আছে, তলার মেটেরিয়ালগুলো পাল্টে দিচ্ছে, মানে কি, স্টিলের যে সারফেসের যে মলিকুলার স্ট্রাকচার, পেপারের যে মলিকুলার স্ট্রাকচার, প্লাস্টিকেরও মলিকুলার স্ট্রাকচার আলাদা আলাদা। বুঝতেই পারছো, যেহেতু আমি ফার্স্টে বলে দিচ্ছি সবচেয়ে কঠিন পার্টটা ফ্রিকশনের, মানে ফ্রিকশনের অরিজিন। তো উডের ক্ষেত্রে ধরো এরকম অ্যাডজাস্টমেন্ট হবে, এতটা এতটা অ্যাডজাস্টমেন্ট হবে। উড আর স্টিলের ক্ষেত্রে, উড আর পেপারের ক্ষেত্রে হয়তো এতটুকু হলো। বুঝতে পারছো তো? কারণ এটা ধরো এটা ধরো তলার মেটেরিয়ালটা, উপরটা ডাব্লু আছে, যাক ডাব্লু আছে, তো ডাব্লুর সাথে তোমার কি হচ্ছে, উড, ডাব্লু স্ট্যান্ডস ফর উড। তো প্লাস্টিক নিলে ফার্স্টের ক্ষেত্রে যেটা আছে ধরো স্টিল, এতটা, এটা হচ্ছে স্টিল, স্টিলের এতটা অ্যাডজাস্টমেন্ট হলো। তারপরে পেপারটা ধরো আরো কম অ্যাডজাস্টমেন্ট হলো, প্লাস্টিকটা ধরো আরো কম। তার মানে বুঝতেই পারছো, অ্যাডজাস্টমেন্ট, মলিকুলের যে অ্যাট্রাকশন, সেটা কি সারফেসের মলিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তো ডিফারেন্ট মেটেরিয়াল হলে ডিফারেন্ট মলিকুলার স্ট্রাকচার হবে, ওর সারফেস, স্টিল, পেপার, প্লাস্টিক, ওদের সারফেসের মলিকুলার স্ট্রাকচার আলাদা হবে, ফলে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটাও আলাদা হবে, এই জন্য ওদের ফ্রিকশনাল ফোর্সটাও আলাদা। এই জন্যই বলেছে লিমিটিং ফ্রিকশন মানে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম, স্ট্যাটিক থেকে লিমিট অবধি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। ডিফারেন্ট কন্ট্যাক্টিং সারফেসের ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালুজ হবে। বুঝতে পারছো? যার ক্ষেত্রে বন্ডিংটা বেশি হবে তার ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনটাও বেশি হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? Yes. আরেকটা বলেছে অ্যান্ড দেয়ার স্টেট অফ পলিশ। ধরো উড আর স্টিল দুজনের খুব হাই পলিশ করেছো, দুটোই খুব প্লেন, তাহলে ওদের মধ্যে এক ধরনের ফ্রিকশনাল ফোর্স হবে। আর ধরো এবড়ো খেবড়ো আনইভেন আছে, সেম উড অ্যান্ড স্টিল, এগুলো এবার ভুলে যাও। সেম, প্রথমটা বললো, এই যে প্রথম পার্টটা হচ্ছে নেচার অফ দ্য সার্ফেস, ডিফারেন্ট মেটেরিয়াল, আর সেকেন্ড পার্টটা হচ্ছে একই দুটো মেটেরিয়াল সেমই রেখেছে, একটা পালিশ করেছে আর একটা আনইভেন।
তো পালিশ করলে কি হবে, ফ্রিকশনটা কমে যাবে, কারণ অ্যাডজাস্টমেন্টটা তো হবে না, আর এবড়ো খেবড়ো আনইভেন যত থাকবে তত এরকম পেনিট্রেশন হবে। বুঝতে পারছো তো? তো স্টেট অফ পালিশ বলতে তুমি সেম মেটেরিয়াল রেখেছো, একটা পালিশ করেছো আর একটা পালিশ করোনি, আনইভেন আছে, তো যেটা আনইভেন আছে সেক্ষেত্রে ফ্রিকশনটা বেশি হবে, কারণ সেক্ষেত্রে পেনিট্রেশন অ্যাডজাস্টমেন্টটা বেশি হবে। আর পালিশ করে দিলে কি, দুটোই প্লেন সারফেস, তার মানে দেখো একটা এবড়ো খেবড়ো আঁকছি আর একটা পালিশ আঁকছি, এটা ধরো পালিশ, এটা কি আছে ধরো পলিশ করা, এটা ধরো উড, এটা ধরো স্টিল। আরেকটা ধরো এই এই সেম জিনিস, উডটা এবড়ো খেবড়ো আছে, আর স্টিলটাও অতটা পালিশ করা নেই। দূর এত ফোন আসছে, একটু দাঁড়াও। তাহলে দেখো সেম মেটেরিয়াল পালিশ করলে এক ধরনের ফ্রিকশনাল ফোর্স হবে, আর আনইভেন, এটা ধরো আনইভেন আছে, বা রাফ সারফেস, আরো রাফ সারফেস আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট এরিয়াটা কিরকম আছে, বন্ডিং হয়ে যদি এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন বা এফএস এর ম্যাক্স, লিমিটিং ফ্রিকশনটা যেমন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্স না, স্ট্যাটিক ফ্রিকশনেরই তো ম্যাক্স হয়েছিল তাই না, লিমিটিং ফ্রিকশনটাকে এফএস ম্যাক্সও বলা হয়। এর ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমামটা এর থেকে বেশি হবে স্মুথের ক্ষেত্রে, ইট ইজ এ এক্সাম্পল অফ স্মুথ সারফেস। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই? সবার বোঝা গেছে? এগুলো নোটস দিয়ে দেবে, কেন হয় সেটা আমি ডায়াগ্রামে এঁকে বুঝিয়ে দিলাম। সাগনিক, দৈপায়ন, ইন্দ্রনীল, সপ্তপর্ণা। Yes, sir. Yes, sir. সেকেন্ডলি দ্য লিমিটিং ফ্রিকশন অ্যাক্টস ট্যানজেনশিয়াল, এটা সবাই জানো, তাই মুছে দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, যেটা সেটা ট্যানজেনশিয়াল কাজ করে। এটা তো বুঝতেই পারছো কেন ট্যানজেনশিয়াল, ইটস অ্যাক্ট ট্যানজেনশিয়াল টু দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট ইন ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ বডি। এটা খুবই ইজি, কারণ এই বডিটাকে ধরো এদিকে মোশন হচ্ছে, এদিকে মুভ করছে, তাহলে ফ্রিকশন কি হবে, অলওয়েজ, আরো জেনে রাখো যে যেদিকে মুভ করবে বডিটা তার অপোজিট দিকে কাজ করে, এটা তো ঠিক আছে। এবার যদি মুভ না করে তাহলে কি হবে, এটা হয়তো অনেক বই লেখা থাকে না। মুভ করছে না এর মানে তো এই নয় তুমি ফোর্স দিচ্ছ না, তার মানে কি যদি মুভ করে না তখন কি হচ্ছে, তুমি ফোর্সটা এদিকেই দিচ্ছ। এসব না, তোমার অ্যাপ্লাইড ফোর্স এফ যেটা ছিল এটা কি অ্যাপ্লাইড ফোর্স, তুমি ফোর্স দেওয়া সত্ত্বেও চলছে না, তাই তো? ইয়েস অর নো? তখনও তার মানে কি ফ্রিকশনের আরো যদি ডেপথে কি যাও, ফ্রিকশনটা কি হবে না অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট দিকে কাজ করে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, স্যার। প্রথম থেকে যে কার্ডটা আমি একে আজকে দেখালাম, এই যে এই কার্ডটা এরকম টাইপের যে ছিল, এইদিকে কি ছিল অ্যাপ্লাইড ফোর্স, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাক্টস অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেটা হচ্ছে মেন কারণ। এবার যখন মুভ করবে, এবার মুভ করলে কোন দিকে হবে, মুভ তো অ্যাপ্লাইড ফোর্সের দিকেই করবে তাই না, যেদিকে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছে সেদিকেই তো মুভ করছে, তার মানে মুভ, ফ্রিকশনাল ফোর্সটা যেদিকে বডি মুভ করবে তার অপোজিট দিকেই কাজ করবে। তাহলে মেন জিনিসটা কি, ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট দিকে কাজ করে এবং এটা ট্যানজেনশিয়াল হবে। Third thing, the value of the limiting friction is independent of the area of the surface in contact, so long as the normal reaction remains same. এই লিমিটিং ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন যাই বলো না কেন, এই ফ্রিকশনাল ফোর্সটা ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট অফ এরিয়া, ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া। দুটো এই ধরো ডাস্টারের সারফেস, এর এরিয়াটা বেড়ে দাও, আরো বড় লম্বা সারফেস, বড় ডাস্টার আনো, যেমনটা কি কন্ট্যাক্ট মাসটা সেম থাকতে হবে, প্রোভাইডেড মাসটা সেম। ঠিক আছে, এটা ধরো 2 গ্রাম, আরেকটা 2 গ্রামেরই তুমি আনো, তাহলে কি হবে, দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা একই থাকবে। আন্ডারস্ট্যান্ড? সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কন্ট্যাক্ট এরিয়া, এটা খুব হাইলাইট, এটা সবাই মনে রাখবে, এটা অনেকে ভুলে যায়। কন্ট্যাক্ট প্রোভাইডেড মাস রিমেন্স সেম বা প্রোভাইডেড ওয়েট রিমেন্স সেম। এটা আরেকবার
ফ্রিকশন সব নোটস দিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার ওর একটা ক্লাস আছে। थर्ड ठीक है, तारीख ओके, कर आज देना। लगभग हो ही चुका है। ओके ओके, हाँ बोलो। স্যার লেট कर दो। Okay, okay, I will upload it because two student is not able to attend today's class. I will upload in YouTube in private. সব আমার স্টুডেন্টরাই ওকে স্যার। সবার ইমেল আইডির সাথে শেয়ার করে দেবো, স্টুডেন্টরা দেখতে পাবে। হ্যাঁ বলো, কি বললে? मैं बोलके थर्ड तारीख का रिपीट कर হ্যাঁ, दी। the limiting friction is independent of contact area of the surfaces. মানে যেই দুটো সারফেস, এই ধরো খাতাটা আছে, এটা ডাস্টারটা, এটা এরকম আছে, এই ডাস্টারটার ওয়েট ধরো 1 গ্রাম, 1 কিলোগ্রাম বা 500 গ্রাম। তুমি 500 গ্রামেরই আরেকটা ডাস্টার আনো, সেইটা ধরো এইটার যেটুকু কন্ট্যাক্ট এরিয়া সেটার থেকে বেশি হবে। বুঝতে পারছো? এর এরিয়া কত? এইটুকু, এটাই ওর কন্ট্যাক্ট এরিয়া। এর থেকে একটু সারফেস এরিয়াটা বড়, কন্ট্যাক্ট এরিয়াটা বড় হবে। একই মাসের একটা নিয়ে আসো ডাস্টার, দুটোর ক্ষেত্রে কি হবে? সেম ফ্রিকশনাল ফোর্স থাকবে, বিকজ ফ্রিকশনাল ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, নির্ভর করে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টের বাংলা হচ্ছে নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য টু সারফেসেস। বোঝা গেছে? हाँ सर। ধরো এখানে একটা কন্ট্যাক্ট আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরো একটা বই রেখেছে, বইটাকে কেউ টেবিল বরাবর ঠেলছে। এই বইটার ওয়েট ধরো 2 কেজি। ওর কন্ট্যাক্ট এরিয়া, এটাকে যদি আমি একটু 3D-তে আঁকি, 3D-তে আঁকলে দেখা যাবে এরকম। এরকম থাকবে, তাই তো? এই 2 কেজিরই আরেকটা তুমি, এই সেম কাঠের টেবিল, এই টেবিল, এটা আরেকটা টেবিল, সেম টেবিল। তুমি 2 কেজিরই একটা বড়, এইটার ওয়েটও 2 কেজি। ওর সারফেস এরিয়াটা কি? বড় অনেকটা। কন্ট্যাক্ট এরিয়াটা, সারফেস এরিয়া মানে কন্ট্যাক্ট এরিয়া, টেবিলের সাথে যতটা আছে, লেগে আছে, যতটা কন্ট্যাক্টে আছে, ওর ওয়েট সেম, কিন্তু কন্ট্যাক্ট বেড়ে গেছে। দুই ক্ষেত্রেই ফ্রিকশনাল ফোর্সটা সেম হবে। ইন টু কেসেস দ্য ফ্রিকশনাল ফোর্স উইল বি সেম। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? हाँ सर। কেন কি কারণটা দেখো, ওয়েটটা সেম আছে, ফলে মলিকুলার অ্যাডজাস্টমেন্টটা সেম হচ্ছে। ওয়েটটা সেম আছে, কিন্তু ওয়েটটা বাড়িয়ে দিলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি এই ক্ষেত্রে তুমি 10 কেজি এখানে লিখে দাও, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। কারণটা কি? ওয়েট বাড়লে কি হচ্ছে, যে মলিকুলার স্ট্রাকচার দেখিয়েছিলাম, ওই যে একটা বললাম না, গাড়ি যাচ্ছিল, হুট করে স্লাইড করলো বা কিছু হলো, কি প্রেশারটা বেড়ে গেল, প্রেশার বেড়ে গেলে কি হয়? অ্যাডজাস্টমেন্টটা নতুন করে অ্যালাইনমেন্ট হয়। বুঝতে পারছো তো? ওয়েট বাড়লে, একটু পরে দেখবে, ওয়েট বাড়লে ফ্রিকশনাল ফোর্সটা বাড়ে। তো এই যে প্রোভাইডেড, দুই ক্ষেত্রে ওদের ওয়েটটা সেম থাকতে হবে, তাহলেই ফ্রিকশনাল ফোর্স সেম থাকবে। তার মানে এরিয়ার উপর ডিপেন্ড করবে না। থার্ড থিং, এটা আমি এবার ওপরটা মুছে দিচ্ছি, ইম্পর্টেন্ট হচ্ছে এর পরের পয়েন্ট, এর পরের পয়েন্টটা, দ্য লিমিটিং ফ্রিকশন ইজ सर ডাইরেক্টলি। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ একটু বলো, আমি এটা বলে নিই তারপর শুনছি, একটু মাথায় রাখো, আমি একটু ওয়েট করো। দ্য আচ্ছা। লিমিটিং ফ্রিকশন মানে এফএস ম্যাক্স, যেটা এফএস ম্যাক্স is directly proportional to the normal reaction between the two surface, is proportional to the normal reaction. নর্মাল রিয়াকশন, দেবলিন অ্যান্ড প্রীতম তোমরা হয়তো পড়োনি লিফটের কনসেপ্ট, আমি দিয়ে দেবো ভিডিও, বা তোমাদের এক্সট্রা ক্লাসেও বলে দেবো। ধরো কোনো একটা সারফেসে, তো বাকিরা সবাই জানো, একটা বডি রেখেছো, বই রেখেছো বা কোনো বডি রেখেছো, ওর ওয়েটটা কত হয়? নিচের দিকে এমজি, তাই তো? ইয়েস আর নো? আদার্স সাগ্নিক ইন্দ্রনীল। हाँ আর सर। নর্মাল রিয়াকশন ওপর দিকে কাজ করে। আর এর হচ্ছে নিউটন থার্ড ল থেকে এসছে, এভরি রিয়াকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটা যদি বই হয়, ইফ ইট ইজ এ বুক, বইটা, এটা যদি টেবিল হয়, বইটা টেবিলের ওপর এমজি ওয়েট অ্যাপ্লাই করছে, তো অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, টেবিলটাও বইটার ওপর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেবে, সেটা হচ্ছে আর। তাই তো? এবার দুটো স্থির অবস্থায় আছে, দুটোই স্টেশনারি কন্ডিশন, দ্যাট মিনস আর ইকুয়ালস টু এমজি। এবার এটা নিয়ে আমরা অনেক বলেছি, নাগরদোলায় গল্প বলেছিলাম, নাগরদোলার সময় কি হয়, লিফটে কি হয়, রিয়াকশনটা বেড়ে যায় আমাদের, হালকা রিয়াকশন বেড়ে গেলে ভারী মনে হবে, কমে গেলে হালকা মনে হবে। তো এইখানে যেটা বলছে, স্ট্যাটিক ফ্রিকশনটা প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। তার মানে কি? খুব মন দিয়ে দেখো, যদি এইটার ওয়েট বেড়ে যায়, ধরো এখানে একটা 2 কেজির বই ছিল, একটু পরে তুমি 10 কেজির বই রাখলে,
এইবার এই 2 কেজির বই ছিল, একটু পরে 10 কেজির বই রাখলো, তাহলে কি এমজিটা বেড়ে গেল না? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে সবাই, তাই তো? তো হ্যাঁ স্যার। এমজি বেড়ে যাওয়া মানে কি হ্যাঁ হচ্ছে, সেই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা এফএস ম্যাক্সও বেড়ে যাবে। এমজি বেড়ে যাওয়া মানে কি, আর ইকুয়াল টু এমজি, নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু ওয়েট। তো এমজি বেড়ে যাওয়া মানে কি, ও স্থির অবস্থাতেই আছে, নর্মাল 10 কেজি মানে কি, বইটা টেবিলের ওপর আরো বেশি ফোর্স দেবে 2 কেজির থেকে, তো টেবিলটা ওকে নিউটন থার্ড ল অনুযায়ী বেশি ফোর্সে ওপর দিয়ে রিয়াকশন দেবে, তো এমজি বেড়ে গেলে আরো বেড়ে যাবে। তো এই আর বেড়ে গেলে কি হবে, ফ্রিকশনাল ফোর্সটাও বেড়ে যাবে। ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটা, যেটা লিমিটিং ফ্রিকশন বলে, আর বেড়ে গেলে এটাও বেড়ে যাবে। তার মানে যে বললাম, এর কারণটা নতুন কিছু শিখছে না। দেখো আমি আজকে শুরুতেই অরিজিনেই ওখানে ঝামেলা মিটিয়ে দিয়েছি। মেন অরিজিন অফ ফ্রিকশনাল ক্লাসে কি বলেছিলাম, ধরো এখানে 2 কেজি একটা বডি আছে, আর একটা জায়গায় 10 কেজি বডি আছে, দুটোই সেম মেটেরিয়াল, সেম প্লেনের ওপর আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ফ্রিকশনাল ফোর্সটা বেশি হবে। কারণটা কি, ওই যে মলিকুলার অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ হবে। 2 কেজি এখানে যা ফোর্স দেবে, আর 10 কেজি অবভিয়াসলি এই প্লেনের ওপর বেশি ফোর্স দেবে। তো এইখানে যদি তুমি ওদের কন্ট্যাক্ট এরিয়াটা স্টাডি করো জুম করে, দেখতে পারবে এইখানে ডিফরমেশনটা বেশি হয়েছে কন্ট্যাক্ট এরিয়ায়, এই ক্ষেত্রে ডিফরমেশনটা বা অ্যালাইনমেন্টটা কম হয়েছে। অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিফরমেশনটা কম হয়েছে, বুঝতে পারছো তো? এখানে যতটা অ্যালাইন হবে, ওই যে বললাম ভারী গাড়ি গেল, ট্রাক গেল কোনো রাস্তার ওপর দিয়ে, পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, কারণটা কি, অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। তো যখনই ওয়েটটা বাড়াচ্ছ কি হচ্ছে দেখো, ওয়েট বাড়ালে সারফেস অ্যালাইনমেন্টটা, মলিকুলগুলোর অ্যালাইনমেন্ট অ্যালং দ্য সারফেস বেড়ে যাচ্ছে, তার ফলে ফ্রিকশনাল ফোর্সটাও বেড়ে যাচ্ছে। কারণটা কি, ওয়েট বাড়ালে মলিকুলগুলোর মধ্যে দুটো সারফেসের মলিকুলগুলো খুব কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসলে অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যায়, তার ফলেই ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছো তো? এই কারণটা বইয়ে কোথাও দেওয়া নেই, কেন রিয়াকশন বাড়লে ফ্রিকশনাল ফোর্সটা বাড়ে, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম। বোঝা গেছে সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? শাগনিক, ইন্দ্রনীল? হ্যাঁ স্যার। ওকে, এবার বলো কি বলছিলে প্রত্যর্থী। স্যার আমি বলছিলাম যে এই যে সেকেন্ড লটা এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্ট করে ফ্রিকশনাল ফোর্সটা, তো এইটা মানে ট্যানজেনশিয়াল কেন বলছে, মানে ট্যানজেন্ট আমরা জানি মানে সার্কেলের একটা পয়েন্টে টাচ করবে এন্ড ওটা রেডিয়াসের সাথে ট্যানজেনশিয়াল পারপেন্ডিকুলার। মানে কি, ট্যানজেনশিয়াল মানে কি, যেই দুটো বডির মধ্যে তুমি ফ্রিকশনাল ফোর্সটা মাপছো তাদের কন্ট্যাক্ট এরিয়া বরাবর। তোমার ধরো, এটা আমি এবার মুছে দিচ্ছি, এই বডিটা আছে, এটা হচ্ছে প্লেন, এটা বই, এটা হচ্ছে টেবিল। তো ট্যানজেনশিয়াল মানে কি, কন্ট্যাক্ট এরিয়া বরাবর ট্যানজেনশিয়াল এরকম আছে, তাহলে এই এই বরাবর কাজ করবে, এটা ট্যানজেন্ট বরাবর। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো তো? এটাই তোদের ট্যানজেন্ট, কন্ট্যাক্ট লাইনে যেই দুটো বডির কন্ট্যাক্ট লাইন বরাবর ট্যানজেন্ট। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? এবার যদি তুমি এখানে, এটা এবার আমি মুছে দিচ্ছি, সবার তো লেখা হয়ে গেছে। ধরো এরকম একটা সার্কেল আছে, বা এরকম একটা বডি, এটা কিন্তু রোলিং করছো না। রোলিং করছো না মানে কি, এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, স্কিড করে করে নিয়ে যাচ্ছ। আন্ডারস্ট্যান্ড? এবার বুঝে যাবে, সবাই বুঝতে হ্যাঁ পারছো? স্যার। একটা চাকাকে দুই ভাবে ঘোরানো যায়, হ্যাঁ স্যার। একবার রোল করে যেতে পারে, ঘুরে যাচ্ছে, এ পয়েন্ট এখানে ছিল, বি পয়েন্ট ওপরে, একটু পরে বি পয়েন্ট নিচে, ওপরে এ পয়েন্ট। বুঝতেই পারছো? তাহলে এটা হচ্ছে রোলিং, তাই তো? রোলিং মানে চাকাটা ঘুরছে, তার মানে কি, কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট ইজ এক্সাম্পল অফ রোলিং। বাট ও স্কিড করতে করতে যাচ্ছে, এটা এ পয়েন্ট, ওপরটা বি পয়েন্ট। এটা বুঝতে পারছো? এটা স্কিড করতে করতে যাচ্ছে, মানে রোল হচ্ছে না, ইট ইজ নট রোলিং, রোল হচ্ছে না। বুঝতে পারছো সবাই? তো দেখো, এই ক্ষেত্রে কি কাজ করছে, হ্যাঁ ফ্রিকশনাল স্যার। ফোর্স বা কাইনেটিক ফ্রিকশন, পরের দিন বলবো এফ কে ফাই, কাইনেটিক ফ্রিকশন কি হয়, এইটাও তো ট্যানজেনশিয়ালি হচ্ছে। এই ক্ষেত্রে এটা এটা অন্য জিনিস, এটা কাইনেটিক ফ্রিকশন। তো এই ক্ষেত্রে কি, আমরা এখানে আজকে যেটা পড়লাম সবই স্ট্যাটিক ফ্রিকশন, আর তারপরে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কোনটা সেটা আমি বলে দেবো একটু পরেই। তো ট্যানজেনশিয়াল মানে কি, এটা এইভাবে কাজ করছে, ও যদি এদিকে যায় বা এদিকে ফোর্স এদিকে মুভ করে, এবং এদিকে ফোর্স থাকে, ট্যানজেনশিয়াল মানে কি, কন্ট্যাক্ট এরিয়া বরাবর ট্যানজেনশিয়াল, মানে এদিকে ফ্রিকশন থাকবে। ট্যানজেন্ট কি করবে, কন্ট্যাক্ট লাইন বরাবর তোমাকে টানতে হবে। তো তুমি যে চাকার গল্পটা বলছো, চাকা যদি হয়, অবভিয়াসলি স্কিড করতে থাকলে কন্ট্যাক্ট লাইন বরাবর এদিকে ফ্রিকশন কাজ করবে। এটা কি হচ্ছে, এটা ট্যানজেনশিয়াল হচ্ছে না?
আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদের যেটা বলে আজকে ক্লাসটা শেষ করব, এরকম যেটা তোমরা আছে ওটা একটু করে নেবে। এটা কি নাম দিয়েছিলাম সাবনিক? এ পয়েন্ট, এটা বি, এটা সি, আর এটা কি দিয়েছিলাম? ডি। আর এখানে একটা পি দিয়েছিলাম, তাই তো? এই এ থেকে বি অবধি যেই ফ্রিকশনটা কাজ করছে, ফ্রম এ টু বি কি হচ্ছিল, বডিটা মুভ করছিল না। তো এইখান বরাবর যেই ফ্রিকশনটা কাজ করছিল, এইদিকে তো ফ্রিকশন ফোর্স ছিল, এই এ থেকে বি অবধি যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। এবং এই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কি? এফএস, বা এটাকে তুমি এফএসও বলতে পারো। না, এটা স্ট্যাটিক থাক, এটার ম্যাক্সিমাম ভ্যালু এটা এফএস ম্যাক্স, লিমিটিং ফ্রিকশন যেটাকে বলে। আর এর পরে আমি যে বলেছিলাম না, রাইট সাইড অফ বি, মানে বি এর রাইট সাইড বরাবর বডিটা মুভ করে, বডি মুভস টুয়ার্ডস দ্য রাইট সাইড অফ দ্য বি পয়েন্ট। এইখানে কি হচ্ছে সবাই শুনতে পাচ্ছে তো? বি এর রাইট সাইড বরাবর বডিটা মুভ করে তো। তো যখন হ্যাঁ স্যার। ডিউরিং দ্য মুভমেন্ট অফ দ্য বডি, friction force acting against বা opposite the direction of the motion, opposite is called kinetic friction. তো এই 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 পোর্শনের ফোর্সটাকে দেখো, তোমার কাইনেটিক ফ্রিকশন কি, তুমি এইটাকে ধরতে পারো। কারণ বি থেকে তুমি যাওয়ার পরে অ্যাকচুয়ালি বি থেকে সি এর মধ্যে কিন্তু বডিটা মুভ করে না, খুবই অ্যাব্রাপ্ট পড়ে যায়, মানে ফোর্সটা খুব অ্যাব্রাপ্ট ফল পড়ে যেই চলে। মানে এর মধ্যে কি হবে ঘটনাটা, ধরো বি থেকে সি খুবই কাছাকাছি দুটো পয়েন্ট, মানে ওদের মধ্যে ধরো এইটুকু পয়েন্টের মধ্যে অ্যাপ্লাইড ফোর্সের ডিফারেন্স ধরো 5, আর এটা ধরো 5.01, এরকম কিছু একটা হবে, কি কোনো কোনো ক্ষেত্রে 5.12। তো তোমার কি কাইনেটিক, বডিটা চলতে শুরু করে প্র্যাকটিক্যালি, এই এতটাই সূক্ষ্ম পার্থক্য এটা বোঝা যায় না। তো সি থেকে ডি এর মধ্যেই ধরো বডিটা চলতে শুরু করে, মানে তুমি মেজার করতে পারবে। তো এইটাই তাহলে কি হবে, এই যে ভ্যালুটা, এইটা তুমি কি পাচ্ছ বলো তো? এফ এস ম্যাক্স। এবার আমি এফআরটা, তো ফ্রিকশনাল ফোর্স, এই জিনিসটা কি? এফ এস ম্যাক্স, দিস ইজ এফ এস ম্যাক্স, তাই তো? যেটা এখানে লিখেছি, লিমিটিং ফ্রিকশন, দিস ইজ দিস ফোর্স। আর এই যে এখান থেকে যে বডিটা চলছে, এই যে এই পার্টটা, যত যখন ও চলতে চলতে শুরু করবে, ততক্ষণ এই ডিউরিং দ্য মোশন অফ দ্য বডি এগেনস্টে কত ফোর্স কাজ করবে? এই ফোর্সটা, ফ্রিকশনাল ফোর্স, এইটা এর ভ্যালুটা কত? দিস ইজ এফ কে। এটাকেই কাইনেটিক ফ্রিকশন বলা হয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে কাইনেটিক ফ্রিকশন বলতে কোনটা বুঝছো? ধরো এই পয়েন্টটা, না তোমার একটু ওই যে কার্ভটা এঁকেছিলাম লিখে রাখবে, ওখানে একটু লিখে নিও, যে এই যে এরকম কার্ভটা এঁকেছিলাম না, এটা একটু বড় করেই আমি আঁকি, তাহলে তাহলে তোমরা দেখতে পারো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, আর এখানে ধরো পি পয়েন্ট একটা ছিল। এটাকে ধরো আমি কি নাম দেবো? এস দিলাম।
তো এ এস কি দিচ্ছে, এফ এস ম্যাক্স বা লিমিটিং ফ্রিকশন, মানে ম্যাক্সিমাম অফ ফ্রিকশনাল ফোর্স। আর এইটা কি দিচ্ছে, বডিটা এখান থেকে শুরু করছে যে মানে মোশনে থাকছে, তাই তো ইয়েস অর নো? এই পয়েন্টটা ধরো নাম দিলাম আমি, কি নাম দিই, টি, টি নাম দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম টি। এই ভ্যালুটা এ টি ইজ ইকুয়াল টু কাইনেটিক ফ্রিকশন বা এফ কে। তাহলে দেখো যখন চলবে ওর উপর এই ফোর্সটা কাজ করবে। ইট ইজ অবভিয়াস দ্যাট এটি ইজ লেস দ্যান এস। দেখো এটি ইজ লেস দ্যান এস, এসটা কি ম্যাক্সিমাম ফ্রিকশন, দ্যাট মিন্স এফ কাইনেটিক ইজ লেস দ্যান লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, আজকে এত অবধি থাক, তোমরা সবাই ফ্রিকশনটা দেখো, আমি একটু পরে পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নিবে। এর পরের দিন আমি ওই কাইনেটিক ফ্রিকশনটা পড়াবো। যদি আজকে কাইনেটিক ফ্রিকশনের নোটসটা দিয়ে দেবো, খুবই ইজি, বুঝতেই পারছো কাইনেটিক ফ্রিকশনের এই ক্যারেক্টারিস্টিক্সটা বলবো, একই ব্যাপার। কাইনেটিক ফ্রিকশনও আজকে অনেকটাই বুঝে গেছে যে এই পোর্শনটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, সি থেকে ডি। ঠিক আছে, ওকে, আজকে এত অবধি থাক, তোমরা ভিডিওগুলো দেখো। আমি দরকার হয় আবার তোমাদের যেই ভিডিওগুলো দেখতে হবে তোমাদের পাঠিয়ে দেবো, লিঙ্কগুলো আবার শেয়ার করে দেবো, যে এই ভিডিওগুলো এই পুজোর ছুটির এই কটা দিন, মানে আজকে শনিবার থেকে আবার তো নেক্সট ক্লাস তোমাদের শনিবার হবে, বৃহস্পতিবার তো মহানবমী আছে, ঠিক আছে, এর মধ্যে